আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে শুরু হতে যাচ্ছে আমাদের মিশন টেস্ট এ প্লাসের প্রথম ক্লাস। সো তোমরা একটু ঝটপট জয়েন হয়ে যাও। কই একটু দ্রুত দ্রুত দ্রুত। এই তো দেখতে পাচ্ছি ইতিমধ্যে জয়েন হয়ে গিয়েছে এবং সালাম জানিয়েছে অনেকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, প্রথমে জানিয়ে দিবে তোমরা কে কোথায় থেকে জয়েন হচ্ছ এবং তোমাদের কলেজের নামটা কি। ঠিক আছে, এই বিষয়গুলো একটু দ্রুত ঝটপট জানিয়ে দাও। আজকে থেকে আমাদের হচ্ছে মূলত দ্বিতীয় পত্রের মিশন টেস্ট এ প্লাস যে হচ্ছে ব্যাচটা আমরা হচ্ছে একদম ফ্রিতে দিচ্ছি। সো তোমরা যদি ক্লাসে যদি মনোযোগী হতে পারো এবং প্রত্যেকটা টপিকস যদি নোট করে লিখে রাখতে পারো, একদম এখন থেকে তুমি শিওর করে লিখে রাখো তোমার নিশ্চিত এ প্লাস টেস্ট এক্সামে। ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছে। একটু দ্রুত তোমরা হচ্ছে আরেকটু দ্রুত, আমি আশা করব তোমরা দ্রুত জয়েন হয়ে যাবা, কারণ আমাদের যদি ক্লাস শুরু হয়ে যায় তাহলে যে অংশটুকু আমি পড়িয়ে ফেলবো সেই অংশটুকু তোমরা পাবা না। সুতরাং এজন্য আবারও বলছি, তোমরা ক্লাসেই থাকবা, মনোযোগী হবা এবং তোমরা যারা হচ্ছে মনোযোগী স্টুডেন্ট এবং হচ্ছে পাশাপাশি প্রত্যেকটা প্রশ্নের আমি হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। সঠিক উত্তর যারা যারা দিতে পারবা তাদের জন্য আমাদের ষোলশিকির পক্ষ থেকে দুইজনকে দেওয়া হবে 50 টাকা করে তোমার মোবাইল রিচার্জ। সো তোমরা যারা মোবাইল রিচার্জ পেতে চাও এবং অন্যান্য গিফট সমূহ এই সুযোগে লুফে নিতে চাও, তোমরা ক্লাসে অবশ্যই মনোযোগী হবা এবং প্রত্যেকটা প্রশ্নের সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা। তোমাদের এই যে ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের মনে করে একটা অ্যাটেন্ডেন্সের মতো একটা কি প্রতিযোগিতা হবে, যেখান থেকে তোমাদের বাছাই করে পুরস্কৃত করা হবে। ঠিক আছে, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম, ওকে শহীদ বুলবুল সরকারি কলেজ। ঠিক আছে, আজকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বোর্ডে আমরা হচ্ছে মূলত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। দ্বিতীয় পত্রের কোন অধ্যায়? চতুর্থ অধ্যায় নিয়ে। এ অধ্যায়ের যার যত সমস্যা আছে ইনশাআল্লাহ কারো কোনো ধরনের প্রবলেম আর থাকবে না। আজকে থেকে তোমরা এখন থেকে লিখে রাখো, ক্লাসটা যখন শুরু হয়ে গিয়েছে সুতরাং তোমরা ক্লাসটি করতেই থাকবা। যদি মনোযোগী হয়ে থাকো তাহলে দেখবা একটা মাত্র প্রশ্ন তোমাদের আর কঠিন লাগবে না, প্রত্যেকটা প্রশ্ন সহজে উত্তর দিতে পারবা। ঠিক আছে, উত্তরা গভর্নমেন্ট কলেজ, অনেকে অনেক জায়গা থেকে জয়েন হয়ে গিয়েছ, ঢাকা, চট্টগ্রাম, তারপর হচ্ছে সৈকত গভর্নমেন্ট কলেজ, উত্তরা গভর্নমেন্ট কলেজ, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ, সাতকানিয়া সরকারি কলেজ। ওকে, দেখতে পাচ্ছি হচ্ছে চট্টগ্রামের শেষ মাথায় পর্যন্ত চলে গেছে। আলহামদুলিল্লাহ। ফেনী গভর্নমেন্ট কলেজ, অনেক কলেজের আমরা দেখতে পাচ্ছি। আজকে তাইলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা যেহেতু ইতিমধ্যে 350+ জয়েন হয়ে গিয়েছো, সুতরাং আমি তোমাদের জন্য আজকের ক্লাসটি এখন থেকে কন্টিনিউ করব। ঠিক আছে, তোমরা হচ্ছে ক্লাসটা প্রত্যেকটা বিষয় নোট করে নেওয়ার চেষ্টা করবা, কারণ আমি হচ্ছে প্রত্যেকটা টপিক্সের উপর আমাদের হচ্ছে কুইজ আছে এবং হচ্ছে প্রশ্ন উত্তরগুলো তোমাদের যার আগে যে উত্তর দিতে পারবা সেই হবে আজকের হচ্ছে মোবাইল রিচার্জ বিজয়ী। ঠিক আছে, ওকে তাইলে আমি প্রথমে একদম হচ্ছে শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। সেটির মধ্যে দ্বিতীয় পত্রের যে হচ্ছে চতুর্থ অধ্যায়টি রয়েছে সেটির শিরোনামটা কি মূলত? সেটা হচ্ছে জনসংখ্যা। এই যে জনসংখ্যা, আমরা জনসংখ্যার তো অবশ্যই অন্তর্ভুক্ত জনগণ, জনমানুষের যে হচ্ছে সংখ্যা, সেই সব বিষয়সমূহ নিয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব। এর পাশাপাশি হচ্ছে মানব সম্পদ এবং হচ্ছে আত্মকর্মসংস্থান ইত্যাদি বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার
চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে কি নিয়ে আলোচনা করব। প্রথমে জনসংখ্যা এবং হচ্ছে জনসংখ্যা কিভাবে হচ্ছে পরিমাপের যে হচ্ছে বিষয়বস্তু নিয়ে আমাদের বিগত সালে বারবার প্রশ্ন এসেছে এবং সামনেও আসার অনেক বেশি পসিবিলিটি রয়েছে, সেই সংখ্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি, তাইলে আমরা কি নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে জনসংখ্যার পরিমাপ নিয়ে। কি নিয়ে ভাইয়া? জনসংখ্যার পরিমাপ। জনসংখ্যার পরিমাপ কাকে বলে বিগত সালে ভাইয়া অনেকবার আসছে, তাহলে মাত্র 10 সেকেন্ডে দেখানো কাকে বলে। দেখো, যে পদ্ধতির মাধ্যমে কোনো দেশে বসবাসের মানুষের যতগুলো মানুষ হচ্ছে বসবাস করে সেই বসবাসের সংখ্যাটা কি করা হয়? পরিমাপ করা হয়। সংখ্যা বা হচ্ছে পরিমাপ জানা যায়, তাকে কি বলা ভাইয়া? জনসংখ্যার পরিমাপ বলে। এই বিষয়টা ভাই একদম সিম্পল না? আবার দেখো, যে পদ্ধতির মাধ্যমে কোনো দেশে বসবাসরত মানুষের সংখ্যা বা পরিমাপ জানা যায় তাকে কি বলে? জনসংখ্যার পরিমাপ বলে। তাকে কি বলে? জনসংখ্যার পরিমাপ বলে। এরপর দেখো, দেশের জনসংখ্যার কাঠামো সাধারণত তোমার হচ্ছে আয়তন, আকার এবং হচ্ছে পেশাগত বন্টনের উপরে কি করে থাকে? নির্ভর করে থাকে। এখন তাহলে এই যে জনসংখ্যা পরিমাপ কাকে বলে দেখলাম, এই যে জনসংখ্যা পরিমাপ কতভাবে করা যায়, কিভাবে করব, সে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমে দেখি তাহলে জনবিজ্ঞান জনিত। জন মানে হচ্ছে এখানে হচ্ছে মানুষ। ঠিক আছে ভাইয়া? জন মানে কি? মানুষ। মানুষকে আমরা কি জানি? এই যে জন মানে কি? মানুষ। এই যে মানুষের যে হচ্ছে বিজ্ঞান জনিত যে তথ্য আছে, তথ্য উপাত্ত, সেগুলো সংগ্রহে প্রধানত কয়টি পদ্ধতি ব্যবহার করা হয়? 4টি পদ্ধতি। কয়টি পদ্ধতি ভাইয়া? 4টি পদ্ধতি। কয়টি পদ্ধতি ভাইয়া মনে থাকবে? কয়টি পদ্ধতি? 4টি পদ্ধতি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আদমশুমারি পদ্ধতি। এটার নাম জানে না এমন কেউ আশা করি নাই। কেউ থাকলে বলবা, ঠিক আছে? কেউ যদি থেকে থাকো, এই যে আদমশুমারি নাম এখনো পর্যন্ত শুনো নাই, সে জটপট জয়েন হয়ে যাবা। ঠিক আছে, সে জটপট উত্তর দিবা। বলো, আদমশুমারি নাম শোনো নাই এমন কেউ কি আসো? আশা করি নাই। এই যে আদমশুমারি কি সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, কারণ প্রত্যেকটা বছর এই আদমশুমারি থেকে আমাদের মিনিমাম 4 থেকে 5 মার্ক প্রশ্ন কমন আসে। কত ভাইয়া? 4 অথবা 5 মার্ক এখান থেকেই এই যে আদমশুমারি থেকে চলে আসে। সেটা কিভাবে পরিমাপ করা হয়, আদমশুমারি বিষয়টা কি, তারপর হচ্ছে বাংলাদেশে কত সালে আদমশুমারি হয়েছিল, সর্বপ্রথম কত সালে হয়েছিল, সর্বশেষ কত সালে হয়েছিল, এসব বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা করা লাগে। দেখো, এই যে আদমশুমারি পদ্ধতি হচ্ছে যুক্তরাষ্ট্রে 1790 সালে প্রথম কি করা হয়েছিল? এই যে আদমশুমারি পরিমাপ করা হয়েছিল, আদমশুমারি করা হয়েছিল। এরপর দেখো, এরপর আরেকটা পদ্ধতি হচ্ছে জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। কি? জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি। এই যে জাতীয় নিবন্ধীকরণ পদ্ধতি যেটি রয়েছে সেটা হচ্ছে 1836 সালে ইংল্যান্ডে চালু হয়েছিল। এই যে নিবন্ধীকরণ পদ্ধতিটা কোনটা? এই যে আমাদের জন্মসাল, তারপর হচ্ছে মৃত্যু ইত্যাদি বিষয়গুলো আমরা বলি না, জন্ম নিবন্ধন, তারপর হচ্ছে মৃত্যু নিবন্ধন আছে, এই যে ইত্যাদি নিবন্ধন সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেটার মাধ্যমেও আমরা একটা দেশের হচ্ছে জনসংখ্যা পরিমাপ করতে পারি। সেটা কারা সর্বপ্রথম করেছিল? 1836 সালে ইংল্যান্ডে এটি চালু হয়েছিল। এরপরে দেখো, বিশেষ নমুনা জরিপ। একটা আছে কি ভাইয়া? বিশেষ নমুনা জরিপ। আরেকটা আছে হচ্ছে প্রাক্কলন কৌশল। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেইটি থেকে আমাদের বারবার প্রশ্ন হয় সেটি হচ্ছে জাতীয় আদমশুমারি পদ্ধতি। কোনটি ভাইয়া? জাতীয় আদমশুমারি পদ্ধতি। এটি হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখানকার যে হচ্ছে প্রত্যেকটা লাইনই ভাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু নোট করার মতো। পাশাপাশি ভাইয়া যা হচ্ছে মুখ দিয়ে আরো কিছু তোমাদের এক্সট্রা তথ্য দিবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরে দেখো, জাতীয় আদমশুমারি পদ্ধতি। মূলত আদমশুমারি, এই যে এতক্ষণ জানলাম আমরা হচ্ছে 4টি পদ্ধতি জানলাম, জাতীয় আদমশুমারি পদ্ধতি দেখলাম, নিবন্ধীকরণ পদ্ধতি দেখলাম। তাহলে চলো প্রথমে হচ্ছে জাতীয় আদমশুমারি পদ্ধতিটা মূলত কি সেটা একটু জেনে নিই। দেখো, আদমশুমারি হলো কোনো নির্দিষ্ট দেশের বা স্থানের একটি নির্দিষ্ট সময়ের, তোমাকে ওখানে কি গণনা করবে, কিভাবে গণনা করবে, একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের আলোকে হচ্ছে এই জনসংখ্যাটা গণনা করা হবে। সময়ের সকল ব্যক্তির যতগুলো ব্যক্তি আছে এই ব্যক্তির আর্থিক হিসাব করবে, তারপর হচ্ছে সামাজিক তথ্যাদির সংগ্রহ, সংকলন এবং হচ্ছে প্রকাশনার সামগ্রিক প্রক্রিয়া। এই যে তোমার কি ভাইয়া? আদমশুমারি যেটি আছে আমাদের, যে হচ্ছে ঘরে ঘরে গিয়ে হচ্ছে যে পদ্ধতিতে চালানো হয় সেটা হচ্ছে আদমশুমারি পদ্ধতি। এই যে দেখো, ওখানে তোমার পরিবারের সদস্য সংখ্যা কত, তারপর হচ্ছে তুমি কি করো, তোমার ফাদার কি করে, এর পাশাপাশি তোমার পরিবারের আয়
উপার্জনক্ষম ব্যক্তি সংখ্যা কত এবং হচ্ছে কত টাকা আয় করে ইত্যাদি বিষয়সমূহ কি করা হয়, হিসাব করা হয়। এই হিসাবের প্রেক্ষিতে আবার সেই হিসাবগুলো একসাথে জয়েন করে আবার সেটা কি করা হয়, উপস্থাপন করা হয়। দেখো প্রথমে কি করবে, তথ্যাদি সংগ্রহ করবে, সংগ্রহের পরে হচ্ছে একটা সংকলন আছে, সংকলনের পরে সেটা কি করবে, প্রকাশনার সামগ্রিক ভাবে এটি কি করবে, প্রকাশ করবে। আর এই যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে মূলত কি পদ্ধতি, আদমশুমারি পদ্ধতি। তাহলে আদমশুমারি আমার মুখে মুখে বলো, আদমশুমারি পদ্ধতি হলো কোনো নির্দিষ্ট দেশের বা স্থানের একটি নির্দিষ্ট সময়ে, দেশের বা স্থানের একটি নির্দিষ্ট সময়ে ব্যক্তির আর্থিক বা সামাজিক তথ্যাদির সংগ্রহ, ঠিক আছে, তা কি করা হয়, পরবর্তীতে সংকলন করে আমাদের সামনে সামগ্রিকভাবে উপস্থাপন করা হয়। এরপরে দেখো আদমশুমারি আবার হচ্ছে গণনা পদ্ধতি আছে 4 ধরনের। কয় ধরনের ভাইয়া, 4 ধরনের। কি কি, প্রথমত হচ্ছে প্রত্যক্ষ গণনা পদ্ধতি। এই যে আদমশুমারি গণনা পদ্ধতি তোমাকে ভাই বলতে পারে বাড়ি বাড়ি গিয়ে যে আদমশুমারি করা হয় সেটাকে কোন ধরনের আদমশুমারি বলা হয়, সেটা কোন ধরনের হবে, প্রত্যক্ষ গণনা পদ্ধতি। কোন ধরনের গণনা পদ্ধতি, হ্যাঁ 505 জন। কোন ধরনের, প্রত্যক্ষ গণনা, প্রত্যক্ষ গণনা কি ভাইয়া, প্রত্যক্ষ গণনা কোনটি, যেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে বা হচ্ছে অফিসিয়ালি যে পদ্ধতিটার মাধ্যমে হচ্ছে গণনা করা হয় সেটি কোন ধরনের পদ্ধতি, প্রত্যক্ষ গণনা পদ্ধতি। এই যে তোমাদের নাসির ভাইয়া কিন্তু হচ্ছে নিজে অর্থনীতি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি তো চিনো তাই না, রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিন্তু তোমাদের নাসির ভাইয়া। তো ভাইয়ার ক্লাস মন দিয়ে করো, আশা করি ভাইয়ার ক্লাস করলে তোমাদের অর্থনীতিতে প্রবলেম থাকবে না। মানবিক বিভাগের স্টুডেন্টদের কিন্তু বিশেষ করে এই অর্থনীতিতে বেশি প্রবলেম, যেহেতু ম্যাথামেটিক্যাল একটা সাবজেক্ট, ম্যাথের কারণে অনেকে প্রবলেম ফেস করে। ইনশাআল্লাহ ম্যাথ নিয়ে কোনো চিন্তা করার কারণই নাই, যা যা দেখিয়ে দিব তাতেই পড়বো। আমরা কিন্তু এখনো সব স্টুডেন্টকে গ্রুপে অ্যাড করতে পারিনি, আমাদের 10,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 5,000 প্লাস স্টুডেন্ট অ্যাড করতে পারছি, কারণ অনেকে SMS বা এই যে গুগল ফর্ম এই জিনিসগুলো পূরণ করতে পারেনি। তারপরে আমরা কিন্তু ক্লাস শুরু করে দিছি, কারণ তোমরা যারা অ্যাড হইছো তোমরা অন্তত ক্লাসগুলো শুরু করো, নিয়মিত ক্লাসগুলো করো। যারা অ্যাড হয়নি তারা কবে অ্যাড হবে তো জানি না, আমরা অ্যাড হচ্ছে, আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি তাদেরকে অ্যাড করা যায়। তো তোমরা নিয়মিত ক্লাসগুলো করো আর মন দিয়ে ক্লাসগুলো করো, ভাইয়াদেরকে একটু পাশে থাকো। আর ক্লাসগুলো নিয়মিত করলে হবে কি, তোমাদের যেই রুটিন মাফিক ক্লাস করলে পরে রিকভারি করতে হবে না বা ওই পিছিয়ে পড়বে না, এই জন্য লাইভে ক্লাসগুলো করার চেষ্টা করো। যারা নোট তৈরি করো তোমরা চাইলে ওই নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, ওগুলো আমরা আমাদের পরবর্তী পেজে পোস্ট করবো, যেগুলো ক্যাপশনে আমাদের গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক সব দেওয়া আছে। এর পাশাপাশি এই ক্লাসগুলো ইউটিউবে তোমরা আপলোড করা হবে, সেখান থেকে রেকর্ডেড করতে পারবে। আমাদের 2টা ইউটিউব চ্যানেল, 2টার লিঙ্কই উপরে ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা ক্লাস করো তোমরা। ওকে ভাই, আরেকটা বিষয় বলে দিই, তোমাদের নাসির ভাই কিন্তু খাওয়া দাওয়া করেনি, খাওয়া দাওয়া না করে ক্লাস। হ্যাঁ দেখো তোমাদের জন্য মূলত আমি দুপুর থেকে সারা রাত ক্যাম্পাসে ছিলাম, আসার পরে এখানে ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি 2টা বেজে গেছে, 3টায় ক্লাস নিতে হবে, সুতরাং আর খাবার না খেয়ে তোমাদের জন্য ক্লাসে চলে আসছি। ঠিক আছে, তোমরাও মনোযোগ দিয়ে আশা করি ক্লাসটি করবা। তাহলে আমরা আদমশুমারি যে হচ্ছে পদ্ধতিটা দেখছিলাম, আদমশুমারির মধ্যে আমরা আরো কয় ধরনের পদ্ধতি দেখছি, 4 ধরনের। প্রথমটা কি ভাইয়া, প্রত্যক্ষ গণনা। প্রত্যক্ষ গণনা সেটি কিভাবে হয়, বাড়ি বাড়ি গিয়ে, আমাদের হচ্ছে জন প্রতি বাড়ি বাড়ি গিয়ে যে হচ্ছে গণনাটা করা হয়, আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে যে গণনাটা করা হয় সেটি হচ্ছে প্রত্যক্ষ গণনা। এরপর আরেকটা গণনা আছে, সেটা হচ্ছে পরোক্ষ গণনা। পরোক্ষ গণনা কি করে, সেটা হচ্ছে ব্যক্তি নিজে গিয়ে ওখান থেকে তথ্যগুলো সংগ্রহ করবে না, পার্সোনালি গিয়ে সংগ্রহ করবে না, কোনো একজন সংবাদদাতার কাছ থেকে হয়তো সে একটা তথ্য সংগ্রহ করছিল, ওটার ভিত্তিতে হচ্ছে তথ্যগুলো হচ্ছে নিজেরা কালেক্ট করে ওভাবে হচ্ছে ছাপিয়ে দিবে, এটা হচ্ছে মূলত পরোক্ষ গণনা। এরপরে দেখো আরেকটা গণনা আছে, সেটা হচ্ছে প্রকৃত গণনা। এই প্রকৃত গণনার কথাটা ভাইয়া আমরা এই যে প্রকৃত এবং হচ্ছে বৈধ গণনা, এই দুইটার মধ্যে আমরা কিন্তু একটু গুলিয়ে ফেলি, এই দুইটা বিষয় খুবই খেয়াল রাখতে হবে। কেননা দেখো প্রকৃত যে গণনাটা আছে সেটা হচ্ছে বর্তমান ঠিকানায় গিয়ে, বর্তমান ঠিকানায়, যেমন মনে করো আমি পূর্বে আমার হচ্ছে মনে করো স্থায়ী ঠিকানা হচ্ছে টেকনাফে বা হচ্ছে কক্সবাজারে, আমি এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে রাজশাহী। এই যে আমার যদি রাজশাহীতে এসে যদি যে গণনাটা করা হবে, আমার টেকনাফের এটা বাদ দিয়ে যদি রাজশাহীটা যদি গণনা করা হয়, যেখানে আমি বর্তমানে বসবাস করছি, সেটাই হবে আমার কোন ধরনের গণনা, প্রকৃত গণনা। আবার যদি দেখো তুমি যেটা হচ্ছে স্থায়ী ঠিকানায় গিয়ে, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, আমার বাড়ির ওখানে গিয়ে যদি আমার যদি এখানকার হিসাব না করে যদি আমার কক্সবাজার গিয়ে যদি গণনাটা করে, তাহলেই সেটা কোন ধরনের গণনা পদ্ধতি হবে, কোন ধরনের আদমশুমারি হবে, সেটি হচ্ছে বৈধ গণনা। সেটি হচ্ছে কোন ধরনের গণনা, বৈধ গণনা। এখন আসি ভাই MCQতে আসার মতো খুব বেশি ইম্পর্টেন্ট যে টপিকস, সেটা হচ্ছে এই যে নিচের যে 2টা লাইন দেখতেছো, সেই 2টা লাইন। আচ্ছা বলো তো, এই যে
পৃথিবীতে বা হচ্ছে বিশ্বে কই বছর পর পর মূলত আদমশুমারি করা হয়? মূলত কই বছর পর পর আদমশুমারি করা হয়? কই বছর পর পর, কই বছর পর পর, কই বছর পর পর আদমশুমারি করা হয়? কই বছর পর পর আদমশুমারি করা হয়? দেখো 10 বছর অন্তর, অর্থাৎ হচ্ছে 10 বছর পর পর একটি নির্দিষ্ট সময়ে আদমশুমারি অনুষ্ঠিত হয়। 10 বছর পর পর একটা হচ্ছে নির্দিষ্ট সময়ে আদমশুমারি কি করা হবে? অনুষ্ঠিত হয়। এখন এক্ষেত্রে সর্বপ্রথম বাংলাদেশে কত সালে আদমশুমারি হয়েছিল? এই প্রশ্নটি অনেক বেশি আসে। কত সালে ভাইয়া? এখানে লিখে আছে 1974 সালে। কত সালে ভাইয়া? 1974 সালে। 1900 কত সালে? 74 সালে। সবাই যারা যারা আছো তারা সবাই কমেন্ট করো। কত সালে হয়েছিল? 1974 সালে। 1900 কত সালে? 74 সালে। সর্বপ্রথম আদমশুমারি হয়েছিল কত সালে? বাংলাদেশে 1974 সালে। এরপরে দ্বিতীয় আদমশুমারি, প্রথম আদমশুমারি কত সালে হয়? 1974 সালে। বাংলাদেশ কত সালে স্বাধীন হয়? 1971 সালে। অর্থাৎ স্বাধীনতার 3 বছর পরে 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছিল 1974 সালে। দ্বিতীয় আদমশুমারি হয় 1981 সালে। 1900 কত সালে? 1981 সালে বাংলাদেশের দ্বিতীয় আদমশুমারি হয় কত সালে? 1981 সালে। বাংলাদেশে তৃতীয় আদমশুমারি হয় কত সালে? 1991 সালে। 1991 সালে। বাংলাদেশে চতুর্থ আদমশুমারি হয় 2001 সালে। 2001 সালে। বাংলাদেশে পঞ্চম, কত ভাইয়া? পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে। 2000 কত সালে? 11 সালে। বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি হয় কত ভাই? কততম? ষষ্ঠ আদমশুমারি হয় 2022 সালে। 2022 সালে। 2000 কত সালে? 22 সালে। যদি ভাই প্রশ্ন আসে, এখন দেখো আমি কিন্তু 6টা সালে তোমাদেরকে লিখে দিছি, এগুলো একটু দ্রুত নোট করে নাও। কত সালে বলছি? প্রথম আদমশুমারি হয় 1974 সালে। দ্বিতীয় আদমশুমারি হয় কত সালে? 1981 সালে। তৃতীয় আদমশুমারি হয় 1991 সালে। চতুর্থ আদমশুমারি হয় 2001 সালে। পঞ্চম আদমশুমারি হয় 2011 সালে। ষষ্ঠ আদমশুমারি হয় 2022 সালে। তার মানে দেখো বাংলাদেশে এ পর্যন্ত আদমশুমারি হয় কতবার? 6 বার। কতবার বলছি ভাইয়া? 6 বার। কয়বার? 6 বার। তোমাদের কিন্তু ভাইয়া এই যে ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাগুলো থেকে তোমাদের এমসিকিউ দিয়ে থাকে। বাংলাদেশ সর্বপ্রথম আদমশুমারি হয় কত সালে? 1974 সালে। বাংলাদেশে এ পর্যন্ত কয়বার আদমশুমারি হয়? 6 বার। বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? 2022 সালে। এই যে 2022 সালের প্রেক্ষাপট অনুযায়ী তোমাদের যারা হচ্ছে 26 সালে পরীক্ষা দিবা তাদের প্রশ্ন হবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখো সর্বশেষ জনশুমারি হয়েছিল কত সালে? 2022 সালে। এখন দেখি আমরা যে হচ্ছে আদমশুমারি পড়া আসছি না, আদমশুমারি 6 বার আদমশুমারি হয়েছে। তবে হ্যাঁ, শেষবার 2022 সালে যে হচ্ছে আদমশুমারি গণনা হয়েছিল তার নাম হয়ে গিয়েছিল কি ভাই? জনশুমারি। কেন হয়েছিল? আমরা এতকাল ধরে হচ্ছে আদমশুমারি যেটা পড়া আসছি সেটির নাম পরিবর্তন করে 2013 সালে, কত সালে? 2013 সালে এই যে আদমশুমারির নাম পরিবর্তন করে জনশুমারি করা হয়। এটাও আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, আমাদের প্রশ্ন দিতে পারে। এই যে আদমশুমারির নাম কত সালে পরিবর্তন করা হয়? 2013 সালে। ঠিক আছে? আদমশুমারির নাম পরিবর্তন করে কি রাখা হয়? জনশুমারি করা হয়। বাংলাদেশের সর্বশেষ জনশুমারি হয় কত সালে? 2022 সালে। 2000 কত সালে? 22 সালে। এই প্রশ্নগুলো যা যা বলছি তা নোট করে রাখো, ইনশাল্লাহ কাজে দিবে। যা যা প্রশ্ন হবে এগুলো থেকে হবে। ঠিক আছে? এরপরে দেখি, এরপরে চলো, এরপরে আমরা হচ্ছে আরো কিছু তথ্য জেনে নিই যেখান থেকে হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্ন কমন আসবে। একদম হচ্ছে আমি বলে দিয়ে যাব, তোমরা হচ্ছে জাস্ট নোট করে রাখবা। দেখো সর্বশেষ জনশুমারি হয় কত সালে? 2022 অনুযায়ী কি হয়? বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16,98,28,911 জন। 28,911 জন মূলত কত কোটির কাছাকাছি? 17 কোটির কাছাকাছি। এখানে একটা হচ্ছে নারী এবং পুরুষের অনুপাত আছে। এই যে নারী এবং পুরুষের অনুপাতের মধ্যে আমরা কিন্তু অনেকে গুলাই ফেলি। এখানে দেখো 100:98, 100:98। আমরা অনেকে কি বলি? 98:100। অপশনে কিন্তু তোমাকে ওইগুলোই দিবে, তুমি যেন গুলিয়ে ফেলো। বলবে সর্বশেষ জনশুমারি অনুযায়ী নারী পুরুষের অনুপাত কত? তাহলে আমাদের উত্তর করতে হবে কি? 100:98। এরপর দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা। এই যে সর্বশেষ যে হচ্ছে জনশুমারিটি হয়েছিল 2022 সালে, সেই জনশুমারি অনুযায়ী বাংলাদেশে বসবাসরত যে হচ্ছে ক্ষুদ্র যে হচ্ছে নৃগোষ্ঠী রয়েছিল তার সংখ্যা হচ্ছে 50টি। কয়টি ভাইয়া? 50টি। তন্মধ্যে
এই যে এখানে প্রশ্ন আসে, বাংলাদেশে বসবাসরত নৃগোষ্ঠীর মধ্যে সর্ববৃহৎ সম্প্রদায় কারা, বা হচ্ছে সর্ববৃহৎ সম্প্রদায় কোনটি? তাহলে উত্তর করবা কোনটি? চাকমা। চাকমা সম্প্রদায় হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে ছোট যে হচ্ছে সম্প্রদায় বাংলাদেশের মধ্যে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে, সেটা হচ্ছে বিল। কোনটি ভাইয়া? বিল। কোনটি? বিল। এই যে বিল আছে না, বিলের মনে করো বাংলাদেশে বসবাসরত মানুষের সংখ্যা বিল এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী মাত্র 95 জন। কতজন ভাইয়া? 95 জন। কতজন ছিল? 95 জন। 95 জন লোক এই যে বিল সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, এরা হচ্ছে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী। এরপরে দেখো জনসংখ্যা বৃদ্ধির হার, এটি হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। এটি থেকে তুমি দেখবা শিওর প্রশ্ন একটা হয়ে গেছে। জনসংখ্যা সর্বশেষ জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.22%। 1.22%। 1.22%, একদম মাথায় গেঁথে নাও। এরপর দেখো জনসংখ্যার ঘনত্ব কত? জনসংখ্যার ঘনত্ব কত বা ডেন্সিটি অফ পপুলেশন কত বা হচ্ছে ডিপি কত, আমরা হচ্ছে কিভাবে বের করে সে পর্যায়ে একটু পড়ে যাচ্ছি। দেখো জনসংখ্যার ঘনত্ব কত? 1119 জন। 1119 জন প্রতি বর্গ কিলোমিটারে। আমাদের যে হচ্ছে আয়তন এবং হচ্ছে যে হচ্ছে জনসংখ্যা, সেটাকে যদি আমরা যদি ভাগ দিই, জনসংখ্যাকে যদি আমরা যদি আয়তন দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কি বের হয়ে যায়? ডেন্সিটি অফ পপুলেশন তথা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব বের হয়ে যায়। এই যে আমরা তাইলে প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন করে বসবাস করতেছি। এরপরে দেখো সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা, সর্বাধিক সবচেয়ে বেশি মানুষ বসবাস করে ঢাকা জেলায়। কোন জেলায়? ঢাকা জেলায়। আবার যদি ভাই ঘুরে ফিরে প্রশ্ন করে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে কোন বিভাগে, বিভাগে বললেও কোনটি হবে? ঢাকা হবে। জেলা বললেও ঢাকা। সবচেয়ে বেশি জনবহুল বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনবহুল তোমার জেলা কোনটি সেটা যদি বলে তাহলে উত্তর করবা ঢাকা। সবচেয়ে জনবহুল বিভাগ কোনটি সেটার উত্তর হবে ঢাকা। এরপরে দেখো সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ, সবচেয়ে কম লোক বসবাস করে কোন জেলায়? সেটা হচ্ছে রাঙামাটিতে। কোন জেলায়? রাঙামাটিতে। বিভাগ কোনটি? বিভাগ হচ্ছে বরিশাল। বিভাগ কোনটি ভাইয়া? বরিশাল। বিভাগ কোনটি? বরিশাল। বিভাগ কোনটি? বরিশাল। বিভাগ কোনটি? বরিশাল। একদম মুখস্থ করে ফেলা এখন থেকে আমার সাথে সাথে বলো। সবচেয়ে বেশি লোক বসবাস করে কোথায়? ঢাকা জেলায়। ঢাকা জেলায় বিভাগের ক্ষেত্রেও ঢাকা। সবচেয়ে কম লোক বসবাস করে এই যে রাঙামাটিতে। রাঙামাটিতে সেটা কি? জেলা ভিত্তিক। আবার যদি তোমাকে যদি বলে সবচেয়ে কম লোক বসবাস করে কোন বিভাগে, তখন সেটা হবে বরিশালে। বরিশালে। বরিশালে কোথায় হবে ভাইয়া? বরিশালে। এখন দেখো এরপরে যাই, তাহলে আমাদের এই যে জনশুমারি এবং হচ্ছে আদমশুমারি সম্পর্কিত যেসব তথ্য ছিল সব তথ্য আমাদের মুখস্থ টুরস্থ। এখান থেকে তুমি দেখবা মিনিমাম 3 থেকে 4 মার্কস তোমার এখন থেকে কমন হয়ে গেছে, কারণ তোমাকে প্রশ্ন আসবে, কাকে বলে আসবে, এবং পাশাপাশি বলবে তোমাকে বাংলাদেশ সর্বশেষ জনশুমারি কত সালে হয়েছিল, সর্বপ্রথম জনশুমারি কত সালে হয়েছিল, বা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কত, এসব নিয়ে আমাদের ভাইয়া প্রশ্ন আসবে। এখন দেখি, এখন তাইলে আমরা হচ্ছে একটু হচ্ছে ছোট্ট একটা প্রচারণা দিই। সেটা হচ্ছে মূলত আমাদের সামনে FRB 4.0 কোর্স আসবে, যেখানে আমি তো এখানে মনে করি তোমরা 60% সিলেবাস দ্বিতীয় পত্রে আমি শেষ করে দেব। এর পাশাপাশি তোমরা যদি ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে প্রিপেয়ার হতে হবে, তাহলে সেখানে একটা ভালো মার্কস তো তোমাকে অবশ্যই পেতে হবে, তাহলে তোমার HSC রেজাল্ট ভালো হবে। সুতরাং এভাবে যদি তুমি প্রস্তুতিটা গুছিয়ে নিতে চাও, তাহলে তোমাদের জন্য আসছে সামনে হচ্ছে আমাদের FRB 4.0 কোর্স, যেটা হচ্ছে বেসের ভর্তি শুরু হবে 24 তারিখ এবং বেসের ওরিয়েন্টেশন হবে হচ্ছে 12 তারিখ, 12 ডিসেম্বর 2025। ঠিক আছে? বেসের ক্লাস শুরু হবে তোমাদের 20 ডিসেম্বর। ঠিক আছে? এই যে দেখো ছোট্টভাবে একটু দেখে নিই কোর্সে কি কি থাকবে। আমাদের মূলত কোর্সে কি কি থাকবে দেখো, ফুল সিলেবাসের লাইভ ক্লাস। ঠিক আছে? এর পাশাপাশি FRB 3. দেখো আমরা অনেকে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের পরীক্ষা চলে আসে, যার কারণে আমরা কোর্সে ভর্তি হওয়ার পরে সব ক্লাস একসাথে পাই না। সুতরাং তোমাদের এই কথাটি চিন্তা করে আমরা হচ্ছে এবারে যে হচ্ছে 4.0 কোর্সটি চালু করব। ওখানে FRB 3.0 হচ্ছে যারা হচ্ছে ক্লাস করছিল, যে ক্লাসগুলো হচ্ছে আমাদের রেকর্ডেড আছে, সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, কারণ এই রেকর্ডেড ক্লাসগুলো করে তুমি কালকে পরীক্ষায় বসতে পারবা। এরকমই এরপর হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্টের হচ্ছে প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম দিতে পারবা। বাংলাদেশের মানবিক বিভাগের জন্য আনলিমিটেড এক্সাম দেওয়ার চলুশিকি ছাড়া আর কোথাও সুযোগ নেই। ঠিক আছে? আনলিমিটেড তোমরা MCQ এক্সাম, CQ এক্সাম দিতে পারবা। আমাদের ওখানে হচ্ছে তোমরা যে হচ্ছে আজকে যে লিঙ্কের মাধ্যমে হচ্ছে গ্রুপে অ্যাড হয়েছো, ওই গ্রুপে হচ্ছে ওই লিঙ্কে ক্লিক করলে তুমি চলুশিকির যে হচ্ছে কি আছে এক্সট্রা যে হচ্ছে পেজ আছে এবং পাশাপাশি যে হচ্ছে অ্যাকাউন্টটা খুলছে এখন নতুন, ওটাতে হচ্ছে সব কিছু আপলোড করা হবে। এর পাশাপাশি হচ্ছে তুমি রিটেন এক্সাম দিতে পারবা, যেটা হচ্ছে বাংলাদেশে প্রথম আমরাই খাতা দেখবো, তুমি পরীক্ষা দিবা আমরাই খাতা দেখবো রিটেন এক্সামে। এরপরে দেখো প্রতিটা অধ্যায়ের তোমার CQ সাজেশন, এই যে আমি যে এই যে অধ্যায়ের ক্লাসগুলো নিচ্ছি ওগুলোর উপর তোমাদেরকে আমি কি দিব,
তোমাদেরকে হচ্ছে আমি সিকিউর উপর সাজেশন দিব, এমসিকিউ সাজেশন থাকবে, প্রতিটা ক্লাসে তোমাদের জন্য কি থাকবে, স্লাইড থাকবে। এর পাশাপাশি তোমরা আরো কি পাচ্ছ, 2016 থেকে 25 সাল পর্যন্ত যত এমসিকিউ ক্লাস আসছে তোমাদের জন্য আমরা লাইভ ক্লাস দিয়ে দিব। এর পাশাপাশি 27 ব্যাচের ফাইনাল ব্যাচ পর্যন্ত তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে। আরো হচ্ছে অন্যান্য অনেকগুলো হচ্ছে এখানে হচ্ছে তোমাদের কোর্স ডিটেল সহ দেওয়া আছে। আমরা হচ্ছে ক্লাস শেষে আরো বেশিভাবে জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা হচ্ছে যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় আবার ফিরে আসছি। দেখো, জনসংখ্যার পরিমাপে চলে আসছি। আমরা এখন কি নিয়ে আলোচনা করব, জনসংখ্যার পরিমাপে। জনসংখ্যার কি ভাইয়া, পরিমাপে, জনসংখ্যার পরিমাপ। জনসংখ্যাতে এতক্ষণ ধরে দেখলাম কিভাবে হচ্ছে গণনা হয়, আমরা আদমশুমারি দেখলাম, তারপর হচ্ছে নিবন্ধন পদ্ধতি দেখলাম, এই জনশুমারির মধ্যে প্রত্যক্ষ গণনা, পরোক্ষ গণনা, অনেক ধরনের গণনা দেখলাম। এখন তাহলে দেখি জনসংখ্যা পরিমাপ এবং হচ্ছে ঘনত্ব। জনসংখ্যা পরিমাপ এবং হচ্ছে ঘনত্ব, এই বিষয় থেকে দেখবা হচ্ছে একটা মার্কস এখন থেকে ক্লিয়ার করে দাও, একটা মার্কস শিওর। দেখো, যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা বা পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। দেখো আবার বলছি, যে পদ্ধতি বা প্রক্রিয়ার সাহায্যে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা বা পরিমাপ সম্পর্কে একটা হচ্ছে ধারণা পাওয়া যাবে, তাকে কি বলা হবে, জনসংখ্যার পরিমাপ বলা হবে। জনসংখ্যার পরিমাপ, মনে করো আমি এ স্থানে বসবাস করে, আমি রাজশাহীতে বসবাস করতেছি, আমি রাজশাহীর মানুষ কত সেটা জানতে পারছি, তার মানে সেটা একটা তো পরিমাপের ভিত্তিতে গেছে। সুতরাং এই যে পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানে বসবাসকারী মানুষের সংখ্যা বা পরিমাপ সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে কি মূলত তোমার জনসংখ্যার পরিমাপ। জনসংখ্যার পরিমাপ। এখন দেখি মূলত জনসংখ্যার ঘনত্ব। এই যে ভাই জনসংখ্যার ঘনত্ব কি, এই যে একটু আগে দেখলাম বাংলাদেশের বর্তমানে 1121 জন করে বর্তমানে বসবাস করতেছে প্রতি বর্গ কিলোমিটারে। সেই হিসাব কিভাবে হচ্ছে আমরা বের করব, জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করি, এমসিকিউতে প্রত্যেক বছরই আসে। এমসিকিউর জন্য এখান থেকে ভাইয়া লিখে নাও, এমসিকিউতে প্রত্যেক বছরই এই জায়গা থেকে প্রশ্ন হয়। দেখো, একটি দেশে প্রতি বর্গ মাইল বা হচ্ছে বর্গ কিলোমিটারে গড়ে যে সংখ্যক মানুষ বাস করে, গড়ে যে সংখ্যক মানুষ বাস করে তাকে কি বলা হচ্ছে, জনসংখ্যার ঘনত্ব বলা হচ্ছে। জনসংখ্যার ঘনত্ব, এই যে জনসংখ্যার ঘনত্ব, এই জনসংখ্যার ঘনত্বকে তোমার হচ্ছে ইংরেজিতে কি বলা হয়, ডেনসিটি অফ পপুলেশন। তোমরা কিন্তু এই লেখাটা দেখলে গুলায় ফেলবা না, ঠিক আছে, ডেনসিটি অফ পপুলেশন, ঠিক আছে ভাইয়া, ডেনসিটি অফ পপুলেশন, ডেনসিটি অফ পপুলেশন অর্থাৎ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের হচ্ছে যে সূত্রটা আছে সেটি কি, দেখো ডেনসিটি অফ পপুলেশন। এটা কি ভাইয়া, ডেনসিটি অফ পপুলেশন, ডিপি মানে কি এখানে ডেনসিটি অফ পপুলেশন। আমাদের ভাইয়া সংখ্যা দেওয়া থাকবে, কিছু সংখ্যা দেওয়া থাকবে, ওখান থেকে বের করতে বলবো আমাদের জনসংখ্যার ঘনত্ব কত। তাহলে আমাদের কিন্তু প্রথমে সংখ্যা, এর পাশাপাশি হচ্ছে আমাদের কি জানা লাগবে, সূত্রটা জানা লাগবে। সূত্রটা জানা থাকলে আমাদের সবকিছু বের করতে পারবো। প্রথমে দেখো আমাদের ডেনসিটি অফ পপুলেশন সমান কি, টোটাল পপুলেশন। এই যে আমি যে জায়গায় বসবাস করতেছি, যে জায়গায় বসবাস করতেছি, মনে করো আমি বাংলাদেশে বসবাস করতেছি, বাংলাদেশের মোট জনসংখ্যা কত, আমাকে কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে মোট জনসংখ্যা কত। তাহলে টোটাল পপুলেশন, টিপি মানে কি ভাইয়া, টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন, টোটাল পপুলেশন মানে কি মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা। একে ভাগ দিবা, মোট জনসংখ্যাকে যখন আমরা টোটাল এরিয়া অর্থাৎ হচ্ছে মোট আয়তন দিয়ে ভাগ দিব, ডেনসিটি অফ পপুলেশন ডিপি কিভাবে বের হবে, টোটাল পপুলেশনকে টোটাল আয়তন দ্বারা যতগুলো মানুষ আছে, ঠিক আছে, মোট জনসংখ্যাকে যখন আমরা মোট আয়তন দিয়ে ভাগ দিব তখন আমাদের কি বের হয়ে যাবে, ডেনসিটি অফ পপুলেশন অর্থাৎ জনসংখ্যার ঘনত্ব বের হয়ে যাবে। চলো তাহলে আমরা একটা প্রশ্ন দেখি, জটপট কার আগে কে ভাইয়া উত্তর দিতে পারে সেটিও দেখব। তাহলে আমাদের এখানে একটা হচ্ছে প্রশ্ন দেওয়া আছে, দেখো এই প্রশ্নটি তোমাদের মূলত দিনাজপুর বোর্ড 2025-এ আসছে। এই যে দেখো দিনাজপুর বোর্ড 2025 সর্বশেষ যারা হচ্ছে পরীক্ষা দিছে ওখানে আসছে। দেখো কি লেখা আছে, কোন দেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং হচ্ছে জনসংখ্যা 17 কোটি, জনসংখ্যা 17 কোটি 70,84,000 হলে জনসংখ্যার ঘনত্ব কত। জনসংখ্যার ঘনত্ব যখন বলবে আমরা ডিপি সমান কি জানি, টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, ঠিক আছে। আমাদের উদ্দীপকে দেখো তো এখানে কি কি দেওয়া আছে, আমাদের মূলত কি কি দেওয়া আছে এখানে দেখো তো, আমাদের দেওয়া আছে টোটাল এরিয়া কত দেওয়া আছে, 1,47,570, ঠিক আছে, 1,47,570, ঠিক আছে। আমাদের এরিয়াকে টোটাল এরিয়া আমরা পাইলাম। এখন আমাদের জনসংখ্যা কত দেওয়া আছে দেখো তো, 17,70,84,000, 17,70,84,000, তারপরে 84,000,
84,000। এই যে আমাদের মোট যে হচ্ছে জনসংখ্যাকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের কি বের হয়ে যাবে? ডেনসিটি অফ পপুলেশন, মোট ঘনত্ব বের হয়ে যাবে। তাহলে বলো কে সবার আগে কে সঠিক উত্তর দিচ্ছে বলো। ভাইয়া প্রথম পত্রের ক্লাস নিলে ভালো হয়, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, ঠিক আছে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি চেষ্টা করব, ঠিক আছে। বলো ডেনসিটি অফ পপুলেশন কত আসছে বলো। এই তো সবার আগে সঠিক উত্তর দিয়েছে কে? সিয়াম ইসলাম, ভেরি গুড। এরপরে নামটা তো পড়তেও পারতেছি না, তারপর হচ্ছে তৃত কুমার, ভেরি গুড। এই অনেকেই কিন্তু ভুল উত্তর দিচ্ছ। প্রশমী অহনা, তোমার উত্তর ভুল। তারপরে জুল ইসলাম উত্তর সঠিক। রাজাভাই, ভেরি গুড। ফারিহা নিশাদ, ভেরি গুড। এই যে দেখো মূলত কত? 1200। আমাদের কত আসবে উত্তর? 1200। তার মানে আমরা জনসংখ্যার এই যে উদ্দীপকে যে তথ্যটা আছে তার জনসংখ্যার ঘনত্ব কত পাচ্ছি? প্রতি বর্গ কিলোমিটার লোক বসবাস করে 1200 জন। কতজন ভাইয়া? 1200 জন। 1200 জন। একদম ইজি, সিম্পল। এরপরটাতে যাই। তাহলে আমাদের জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করব আমরা এটা শিখে গেছি। আমরা কিভাবে বের করব? টোটাল যে হচ্ছে জনসংখ্যা আছে সেই টোটাল জনসংখ্যাকে আমরা টোটাল এরিয়া অর্থাৎ হচ্ছে আমার দেশের আয়তনটা কত সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমার কি বের হয়ে যাবে? ডেনসিটি অফ পপুলেশন বের হয়ে যাবে। আমাদের যে হচ্ছে উদ্দীপকটা আছে এটার উপর ভিত্তি করে আমরা যেটা বের করছি সেটা কত পাইছি? সেটা পাইছি 1200। কত ভাইয়া? 1200। ঠিক আছে, আমরা কত পাইছি? 1200। এরপরে তাহলে আমরা আরও যাই, জনসংখ্যার নির্ধারকে চলে আসছি। আমাদের ডেনসিটি অফ পপুলেশন বের করা শেষ। এরপরে যাই হচ্ছে জনসংখ্যার নির্ধারক। এই যে দেখো এই যে এমসিকিউ বিগত সালে আসছে, যারা পড়ে নাই তারা পারবে না, যারা পড়ছে তারা অবশ্যই বের করতে পারবে। এটা হচ্ছে মূলত কাহিনী, ঠিক আছে। তোমরা যারা ভালো করে ক্লাস করবা তারাই দেখবা সব কিছুরই উত্তর দিতে পারবা আশা করি। এরপরে দেখো জনসংখ্যার নির্ধারণ। কি ভাই? জনসংখ্যার নির্ধারণ যেসব উপাদানের উপর কোনো স্থানের জনসংখ্যা নির্ভরশীল ওই সকল উপাদানকে কি বলা হয়? জনসংখ্যার নির্ধারক বলা হয়। জনসংখ্যার কি বলা হয়? নির্ধারক বলা হয়। এই যে জনসংখ্যার নির্ধারক কাকে বলে এটি থেকেও ভাই আমাদের বিগত সালে প্রশ্ন আসছে, সুতরাং এটিও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। জনসংখ্যার নির্ধারক কি? যেসব উপাদানের উপর কোনো স্থানের জনসংখ্যা কি করে? নির্ভর করে। জনসংখ্যা কি করে? নির্ভরশীল ওই সকল উপাদানকে কি বলা হয়? জনসংখ্যার নির্ধারক বলা হয়। তাহলে প্রথমত সেই জনসংখ্যার নির্ধারক কি? জন্মহার। আমাদের যে হচ্ছে জন্ম, তারপর হচ্ছে মৃত্যু, এগুলোর উপরে আমাদের কি করে? জনসংখ্যা ডিপেন্ড করে। যেমন দেখো আমাদের যদি জনসংখ্যা যে আমাদের যে হচ্ছে জন্মগ্রহণ করতেছে এটি যদি না করে তাহলে আমাদের যে হচ্ছে পূর্বে যে হচ্ছে পপুলেশন ছিল, মোট যে জনসংখ্যা ছিল সেটা তো বাড়বে না, কারণ কমবে। যদি কোনো শিশু যদি জন্মগ্রহণ না করে, মানুষ তো নির্দিষ্ট সময়সীমার পরে কি করে? মৃত্যুবরণ করে। তার মানে কমেই যাবে, ওই জনসংখ্যা থেকে কমে যাবে। যদি এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, একদিকে হচ্ছে জন্মগ্রহণ করতেছে, অন্যদিকে হচ্ছে মৃত্যুবরণ করতেছে। এর পাশাপাশি আমাদের দেশের মানুষ বাইরে যাচ্ছে, আবার বাইরের দেশের মানুষ ভিতরে আসতেছে, দেশে আসতেছে বসবাস করার জন্য, স্থায়ীভাবে বসবাস করার জন্য অনেক মানুষ আসতেছে। এই যে ভিত্তিগুলো জনসংখ্যা, তারপর আমাদের কি আছে ভাইয়া? জন্ম, মৃত্যু, অভিবাসন, তারপর হচ্ছে তোমার স্থানান্তর আছে, ইত্যাদি বিষয়গুলোর উপরই ডিপেন্ড করতেছে কি? জনসংখ্যার নির্ধারক। জনসংখ্যা ইত্যাদি বিষয়ের উপরই নির্ভরশীল। এখন তাহলে আমরা দেখি জন্মহার বা অশোধিত জন্মহার বা হচ্ছে স্থূল জন্মহার, এই তিনটাই কিন্তু এক, ঠিক আছে। জন্মহার, অশোধিত জন্মহার এবং হচ্ছে স্থূল জন্মহার তিনটাই এক। তোমাকে পরীক্ষা বলতে পারে জন্মহার বের করো, জন্মহার যেভাবে বের করবা স্থূল জন্মহারও ঠিক সেম হারে বের করবা। এবং যদি প্রশ্ন আসে শুধুমাত্র অশোধিত জন্মহার বের করো, এটাও কিন্তু এক, ঠিক আছে। সবগুলো একই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আমাদের ভাইয়া পরীক্ষায় আসে, বিগত সালে প্রশ্ন দেখছি, আমাকে প্রশ্নে আসছে সিবিআর এর পূর্ণরূপ লেখো, সিবিআর এর পূর্ণরূপ দেখো। এই যে স্থূল জন্মহারকে এই যে কি বলা হয়? ক্রুড বার্থ রেট। স্থূল জন্মহারের ইংরেজি প্রতিশব্দ কি? ক্রুড বার্থ রেট। এটি তোমরা সবাই হচ্ছে এখন লিখে ফেলবা। স্থূল জন্মহারের ইংরেজি প্রতিশব্দ কি? ক্রুড বার্থ রেট। এটি সংক্ষেপে কি বলা হয়? সিবিআর, ক্রুড বার্থ রেট। এটি সংক্ষেপে কি বলা হয়? সিবিআর। ক্রুড বার্থ রেটকে সংক্ষেপে কি বলা হয়? সিবিআর।
এটির কিন্তু পূর্ণরূপ বিগত সালে পরীক্ষায় আসছে। তুমি প্রশ্নটা খুলে দেখো। এরপর দেখো, কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যার প্রতি 1000 জনে, প্রতি কত জন ভাইয়া? 1000 জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ওই সময় ওই দেশের স্থূল জন্মহার। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বছরে প্রতি 1000 জনে যতজন জীবিত শিশু কি করে ভাইয়া? জন্মগ্রহণ করে, তাকে বলা হচ্ছে কি মূলত স্থূল জন্মহার। তাহলে আমরা এখানে প্রতি 1000 জন যেহেতু 1000 জনে যেহেতু হিসাব করতেছি, তাহলে আমাদের 1000 সংখ্যাটা অবশ্যই থাকবে। ইতিমধ্যে আমরা জানতে পারছি, ঠিক আছে, 1000 সংখ্যাটা অবশ্যই থাকবে। তাহলে এখন আমরা স্থূল জন্মহারটা মূলত কিভাবে বের করব? কোন সূত্রকে কাজে লাগিয়ে বের করব, বা হচ্ছে আমাদের পরীক্ষা আসতে পারে জন্মহার কিভাবে বের করব, স্থূল জন্মহার কিভাবে বের করব? ঠিক সেম ভাবে দেখো, স্থূল জন্মহারের সূত্র কি? সিবিআর মানে কি বলছি ভাই? ক্রুড বার্থ রেট। কিভাবে বের করব? সামেশন অফ বি মানে হচ্ছে এখানে ওই যে তোমার যে এলাকায় বসবাস করতেছো সে এলাকায় প্রতি 1000 জনে যতজন হচ্ছে জীবিত শিশু ওই সময়ে জন্মগ্রহণ করছে, ওই সময়ে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করছে সেটিকে বলা হচ্ছে মূলত সামেশন অফ বি, ঠিক আছে, জীবিত শিশু জন্মগ্রহণকারী সংখ্যা। এরপরে সামেশন পি মানে হচ্ছে তোমার হচ্ছে পুপুল, ওই যে ওই সময়ে বসবাসরত কতজন মানুষ আছে, কতজন তুমি যে জায়গায় বসবাস করতেছো ওই জায়গায় ওই সময়ে, ওই মধ্যবর্তী সময়ে বা হচ্ছে যে সময়ে তুমি আসো ওই সময় কতজন লোক বসবাস করতেছে, তাকে ভাগ করে ইন্টু কত দিবা? 1000। তার মানে আমরা কি পাইছি? সিবিআর সমান সামেশন বি বাই সামেশন পি ইন্টু 1000। এই যে দেখো, সামেশন বি মানে কি? নির্দিষ্ট বছরের মোট জীবিত জন্মসংখ্যা, নির্দিষ্ট যে বছর বলতেছে সেটার মোট জীবিত জনসংখ্যা কত, এবং বিবেচ্য বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা। আমরা তো একটা বছরকে তো হিসাব করতেছি, ঠিক আছে, একটা বছরের মধ্যে কতজন মূলত মোট জীবিত শিশু জন্মগ্রহণ করতেছে, এটির একটা আমাদের লাগবে। প্রথমে নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা লাগবে, এবং এর পাশাপাশি আমাদের জনসংখ্যাটা কত, মোট জনসংখ্যাটা কত, টোটাল পপুলেশন, ঠিক আছে, টোটাল পপুলেশন। এই দুইটা বিষয়কে আমরা হচ্ছে ভাগ করব, এর পাশাপাশি হচ্ছে 1000 দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে আমাদের সিবিআর বের হয়ে যাবে। সিবিআর মানে কি? ক্রুড বার্থ রেট। ঠিক সেমভাবে আমরা স্থূল মৃত্যুহারও বের করতে পারবো। প্রথমে দেখি তাহলে আমাদের একটা হচ্ছে বিগত সালে আসা একটা হচ্ছে এমসিকিউর মতো একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা একটু ধরে নিয়ে আমরা হচ্ছে বের করতে পারি কিনা দেখি। দেখো, আমাদের বলছে 2024 সালে আমরা কি বলছিলাম? স্থূল জন্মহারের সূত্রে কি পড়ছিলাম? আমাদের কোনো একটা বছরকে হচ্ছে ভিত্তি করে এই হিসাবটা করা হবে, ঠিক আছে। বাংলাদেশে 20 লক্ষ জীবিত শিশু কি করছে? জন্মগ্রহণ করছে। কত লক্ষ? 20 লক্ষ। এরপরে এবং উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা কত কোটি ছিল? 16 কোটি হলে ওই বছরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে কত? প্রতি হাজারে বলে দিছে। তার মানে এটা স্থূল জন্মহারের আমাদের চাচ্ছে, ঠিক আছে, জন্মহার, ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধি হার প্রতি হাজারে কত, তার মানে এটা কি চাচ্ছে? আমাদের স্থূল জন্মহার। তাহলে এখন আমরা স্থূল জন্মহারের সূত্র কি জানি? সিবিআর সমান ক্রুড বার্থ রেট সমান আমরা কি জানি? আমাদের প্রথম হচ্ছে ওই বছরে জন্মগ্রহণকারী জীবিত, ওই বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা কত? সামেশন বি, অর্থাৎ হচ্ছে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা। এর পাশাপাশি আমরা সেটাকে কি দিয়ে ভাগ করব? এই যে এখানে কত জনসংখ্যা আছে ওই সময়ে আছে, তার মানে এটা কত আছে? এটা হচ্ছে পপুলেশন ইন্টু কত? 1000, ঠিক আছে। আমরা কিন্তু এই সূত্রের মধ্য দিয়ে বের করব। দেখো তাহলে আমাদের এই যে সামেশন বি মানে কত পাচ্ছে? আমরা এখানে 20 লক্ষ দেওয়াই আছে ভাই, 20 লক্ষ, ঠিক আছে, 20 লক্ষ, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 20 লক্ষ। এর পাশাপাশি আমাদের কি বলছে? 16 কোটি বলছে, 16 কোটি, 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন এটাকে ভাগ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। 20 লক্ষকে তুমি হচ্ছে 16 কোটি দ্বারা ভাগ করবা, ইন্টু কত দিবা? 1000, ইন্টু 1000 কত কত আসছে বলো? জটপট উত্তর বলবা, কত আসছে? এই যে অলরেডি আদিবা ভেরি গুড, অলরেডি কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে। 125 হবে না ভাইয়া, 12.5, 12.5। একটা অফিসের মোবাইল দিবেন, আমার মোবাইল চার্জ শেষ। কত ভাইয়া? 12.5 আসবে, 12.5 কত আসবে? 5। এই যে দেখছো, অলরেডি কিন্তু অধিকাংশ উত্তর করে দিচ্ছে, ঠিক আছে, অধিকাংশ কিন্তু উত্তর করে দিচ্ছে। এই যে ইন্টু 1000, তোমরা যে হচ্ছে এটাকে ভাগ করে যে সংখ্যাটা পাবা সেটাকে হচ্ছে তুমি কত দিয়ে গুণ দিবা? 1000 দ্বারা গুণ দিবা, তাহলে হয়ে যাবে।
এরপরে দেখো, এরপরে তাইলে আমরা আরেকটাতে যাই। ঠিক আছে, আমাদের তাইলে স্থূল জন্মহার কিভাবে বের করব সেটাই শেষ। এখন তাহলে আমরা স্থূল মৃত্যুহারের দিকে একটু আগাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হচ্ছে সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে আচ্ছা দেখো, আমরা হচ্ছে এই যে শুধুমাত্র স্থূল জন্মহার আমরা বলছিলাম হচ্ছে প্রথমে এমসিকিউ তো গুরুত্বপূর্ণ। এখন দেখো এই প্রশ্নটি বিগত সালে সৃজনশীলেও আসছে। দেখো একটা প্রশ্ন আমরা যদি খুঁটিনাটিগুলো যদি ক্লিয়ার করি, যদি না থাকে তাহলে তো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর করবো না। এখন অনেকে মনে করে আমরা শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা পড়ে গিয়ে আমি ভালো অ্যান্সার পেয়ে যাব, ভালো মার্কস পেয়ে যাব। আসলে কোনো মতেই সম্ভব না। তোমরা যে হচ্ছে বর্তমান 26 সালে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কখনো পসিবল না কম পড়ে বেশি মার্কস পাওয়া, মূল্যবানগুলো পড়ে বেশি মার্কস পাওয়া কখনো পসিবল না। তোমাদের খুঁটিনাটি সব জানা লাগবে, কারণ এত বেশি মনে করো তোমার কি বলবো একদম সহজ জায়গা থেকে প্রশ্ন করে কিন্তু আমাদের কঠিন মনে হয়। কেন মনে হয়? আমরা কঠিনগুলো পড়ে যাই, সহজগুলো পড়ি না, যার কারণে আমরা পারি না। সুতরাং আমাদের সহজগুলোও দেখতে হবে। দেখো এখানে প্রশ্ন করছে, জেড দেশে 2023 সালে 28 লক্ষ জীবিত শিশু কি করে জন্মলাভ করে, 28 লক্ষ জীবিত শিশু জন্মগ্রহণ করে, এটা একটা দিছে। এরপরে বলছে 9,70,000 লোক মৃত্যুবরণ করে। আমার এখানে মৃত্যুবরণটা আগে বাদ দাও। এরপরে বলছে ওই বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত? 16 কোটি। কত কোটি ভাইয়া? 16 কোটি। তাহলে এখন বলো, আমাকে এখানে গ নাম্বার প্রশ্ন, আমাকে মূলত এটার উত্তর করতে হবে গ নাম্বার প্রশ্ন। উদ্দীপকে তথ্যসমূহ হতে জেড দেশটির 2023 সালের জন্মহার নির্ণয় করো। জন্মহার কি বলছে ভাই? জন্মহার নির্ণয় করতে আমার কি কি লাগবে? ওই সময়ে মোট কতজন শিশু জন্মগ্রহণ করছে ওই সালে, অর্থাৎ হচ্ছে এখানে কত সাল দেওয়া আছে? 2023 সালে মোট কতজন জীবিত শিশু জন্মগ্রহণ করছে। এরপরে গিয়ে আমার কি লাগবে? ওই সময়ের জনসংখ্যা কত, ওই সময়ের ওখানে বসবাসকারী মোট জনসংখ্যা কত, এটি লাগবে। এটিকে আমরা কত দিয়ে গুণ করে দিব? 1000 দিয়ে। 1000 দিয়ে গুণ করে দিলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে যাবে। তার মানে আমরা সূত্রটা কি জানছিলাম? সি বি আর সমান কি? আমাদের প্রথমে কি আসবে? আমাদের আসবে হচ্ছে প্রথমে সামেশন বি, অর্থাৎ হচ্ছে ওই সময় জন্মগ্রহণকারী মোট জীবিত শিশু সংখ্যা। এরপর আমরা সামেশন কি পি দ্বারা ভাগ করে দিব ইনটু কত? 1000। তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আচ্ছা বলো এখন উত্তরটা কত হবে? কে কে বের করতে পারছো? ওকে, আহসান মিয়া ভেরি গুড, আয়শা মিতু ভেরি গুড। এই তো তোমাদের মতো স্টুডেন্ট আছে। এই যে দেখো তোমরা যারা হচ্ছে ক্লাসে একদম মনোযোগী আসো, তারা কিন্তু সবার আগে দেখো 535 জন এ পর্যন্ত আছে, তাদের মধ্যে দেখতেছি সবার আগে কিন্তু অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। মূলত উত্তরটা কত হবে? আয়শা মনি ভেরি গুড, কে এইচ শাহিন ভেরি গুড। এই তো দেখো মূলত উত্তরটা কত হবে? 17.5। এই যে যদি এই 17.5 এই উত্তরটা যদি তুমি পরীক্ষার কাজে যদি লিখতে পারো, তাহলে তোমার গ নাম্বার 3 মধ্যে 3 দিয়ে দিচ্ছে। এই প্রশ্নটা আসছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। আরও দেখবা তুমি ওই বোর্ডে, ময়মনসিংহ বোর্ড ছাড়া আরও অন্যান্য বোর্ডে এরকম হাজার কানেক প্রশ্ন আসছে বিগত সালে। তুমি দেখো বিগত সালগুলো অ্যানালাইসিস করবে, দেখবে এরকম ছোট্ট ছোট্ট প্রশ্নগুলোই দিয়ে হচ্ছে মূলত প্রশ্ন করছে। গ এর উত্তর আমরা এখনো পড়ি নাই, গ এর উত্তর আরও পরে পড়বো। ঠিক আছে, আর একটু আগাই আমরা। তাহলে আমাদের স্থূল জন্মহার পার্ট শেষ। এখন দেখি তাহলে স্থূল যে হচ্ছে মৃত্যুহার বা হচ্ছে তুমি বলো ওষুধিত মৃত্যুহার যেটি বা স্থূল মৃত্যুহার, সেটি কিভাবে আমরা বের করব। এই যে আমরা কি বলছিলাম, স্থূল জন্মহারকে আমরা কি বলতাম? ক্রুড বার্থ রেট। বার্থ মানে হচ্ছে জন্ম, তাহলে মৃত্যু আসতে মানে ডেথ আসবে। দেখো ক্রুড ডেথ রেট CDR, এটি কি হবে ভাইয়া? CDR। ঠিক আছে, এটি আমরা মূলত সংখ্যাটা কি হবে? একটি নির্দিষ্ট বছর কোনো দেশের জনসংখ্যার প্রতি 1000-এ যে পরিমাণ মানুষ কি করে মৃত্যুবরণ করে, তাকে ওই বছরে ওই দেশের স্থূল মৃত্যুহার বা ওষুধিত মৃত্যুহার বলে। ওই যে আমরা পড়ছিলাম ওই সময়ে যতজন শিশু জন্মগ্রহণ করে, ঠিক আছে, একটা হচ্ছে সময়ে, তাকে আমরা কি বলি? স্থূল জন্মহার। আবার ওই সময়ে যদি যতজন লোক মারা যায়, ঠিক আছে, তাকে আমরা কি বলতেছি? স্থূল মৃত্যুহার বলতেছি। এখন দেখো প্রতি কত হাজারে আমরা কত হাজার হিসাব করতেছি? 1000। মৃত্যুহার বের করার ক্ষেত্রে, জন্মহার এবং মৃত্যুহার বের করার ক্ষেত্রে আমাদের 1000 সংখ্যাটায় মাথায় রাখতে হবে। মূলত 1000 সংখ্যাটায় মাথায় রাখতে হবে এবং হচ্ছে এটির পূর্ণরূপ কি? CDR এর পূর্ণরূপ কি? ক্রুড ডেথ রেট। CDR মানে কি? ক্রুড ডেথ রেট। ঠিক আছে, কিভাবে বের করব? এই যে সামেশন প্রথমে কি আসবে? ডি আসবে, কারণ আমাদের ডেথ মৃত্যু সংখ্যা, তার মানে আমাদের মোট জনসংখ্যা কত আছে? পপুলেশন ইন্টু কত হবে? 1000। এই যে সূত্র, এটা নিয়ে মিলছে কিনা দেখো তো। এই যে CDR সমান কি? সামেশন ডি বাই
সামেশন পি ইন্টু হচ্ছে 1000। এই যে দেখো জাস্ট ডেথের জায়গায় বার্থটা হচ্ছে, আর বাকি সব চেঞ্জ পরিবর্তন হচ্ছে, কিছু পরিবর্তন হচ্ছে না। জন্মসাল বললে এই জায়গায় ডি এর জায়গায় বি হবে, মৃত্যুহার বললে বি এর জায়গায় ডি হবে, এতটুকু পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নাই এদের মধ্যে, ঠিক আছে। এই যে তোমার মৃত্যুর সংখ্যাটা বসায় দিলে হয়ে যাবে। এখন দেখো আমাকে একটা হচ্ছে প্রশ্ন করছে, এখানে বলে দিছে, এখানে আমি হচ্ছে নির্দিষ্ট লিখে দিছি, এটার কোনো প্রয়োজন নাই। এখন আমরা তাহলে একটা এমসিকিউতে যাই। ক্রুড ডেথ রেট দেখো, মনে করো 2024 সালে বাংলাদেশে 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো। কত লক্ষ ভাইয়া? 16 লক্ষ লোক মৃত্যুবরণ করলো, ঠিক আছে। এরপর উক্ত বছরের মধ্য সময়ে মোট জনসংখ্যা কত? 16 কোটি। ওই বছরের প্রতি হাজারে স্থূল মৃত্যুহার কত? স্থূল মৃত্যুহার বলছে না, তার মানে আমাদের কি বের করতে বলছে? CDR, অর্থাৎ হচ্ছে ক্রুড ডেথ রেট। তাহলে আমাদের কি লাগবে? সামেশন, আমাদের প্রথমে কি লাগবে? এই যে ডেথ, ওই সময়ে ওই বছরে মৃত্যুবরণকারীর সংখ্যা কত, এবং পাশাপাশি লাগবে ওই বছরের ওই সময়ে আমাদের মূলত জনসংখ্যা কত, জনসংখ্যা অর্থাৎ হচ্ছে টোটাল পপুলেশন কত। এরপর এটিকে আমরা কি দিয়ে গুণ করব? 1000 দিয়ে। কত দিয়ে ভাইয়া? 1000 দিয়ে, কারণ হচ্ছে আমরা প্রতি হাজারের মধ্যে দেখতেছি এজন্য। তাহলে দেখো আমাদের এখানে ডেথ কত আছে? 16 লক্ষ। 16 1 2 3 4 5 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 16 লক্ষ। এরপর আমাকে কি বলছে? 16 কোটি মৃত্যুবরণ করলো, এবং হচ্ছে উক্ত বছরের মধ্যে মোট জনসংখ্যা কত ছিল? 16 কোটি। 16 কোটি 1 2 3 4 5 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে, 16 কোটি। এখন দেখো এটাকে আমরা কত দিয়ে গুণ করে দিব? 1000 দিয়ে। উত্তর কত আসে দেখো, ঝটপট বলবো। এখানে তো শূন্য আর একটা বাড়বে, 7টাই হবে, ঠিক আছে। 16 কোটি বলছে, বলো ক্রুড ডেথ রেট কত? ইতিমধ্যে কিন্তু ওরে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একদম ইজি না এগুলো বের করা। কত ভাইয়া? 10। কত আসতেছে? 10 10 10 আসবে ভাইয়া। কত আসবে? এই যে 10, এই যে 10 জন। তার মানে আমাদের ওই যে প্রতি হাজার জনে কতজন মৃত্যুবরণ করতেছে? 10 জন, ঠিক আছে। মৃত্যুহার কত? 10। মৃত্যুহার কত ভাইয়া? অলরেডি কিন্তু আমরা পেয়ে গিয়েছি, মৃত্যুহার কত? 10। মৃত্যুহার কত? 10। এই যে ভাইয়া আমাদের জন্মহার, মৃত্যুহার, বা বলে স্থূল জন্মহার বের করো, বা স্থূল মৃত্যুহার বের করো, বা আসে হচ্ছে আমাদের অশোধিত মৃত্যুহার বের করো, বা অশোধিত জন্মহার বের করো। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের ঘুরে ফিরে আসে। এখান থেকে তুমি দেখবা বিগত সালে 1000বার প্রশ্ন আসছে, MCQ আর না হচ্ছে CQর ক্ষেত্রে আসছে, ঠিক আছে। আশা করি এটাও পারবা, ঠিক আছে। এরপরে যাচ্ছি, তাহলে আমাদের এই দুইটা জিনিস ক্লিয়ার। এরপরে যাব আমরা হচ্ছে এখন স্বাভাবিক বৃদ্ধির হার। আমরা তো এখন স্বাভাবিক বৃদ্ধির হার কিভাবে বের করব? স্বাভাবিক বৃদ্ধিটা কি? আমরা তো এখন জন্মহার দেখলাম, মৃত্যুহার দেখলাম, স্বাভাবিক বৃদ্ধি কি জিনিস দেখো। স্বাভাবিক বৃদ্ধির যে হচ্ছে ইংরেজি প্রতিশব্দ সেটা কি? নর্মাল গ্রোথ রেট। নর্মাল গ্রোথ রেট সংক্ষেপে কি বলবো আমরা? NGR, অর্থাৎ হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার। দেখো কোনো দেশের জনসংখ্যার প্রতি হাজারে বা স্থূল জন্মহার ও হচ্ছে মৃত্যুহারের পার্থক্যকে কি ভাইয়া? মৃত্যুহারের পার্থক্যকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলে। একে কি হারে প্রকাশ করা হয়? ওই যে আমরা যেটা হচ্ছে 1000 দিয়ে গুণ করছিলাম, এখন 1000 দিয়ে ভাগ করব, গুণ করব কত দিয়ে? 100 দিয়ে। দেখো একে কি হিসেবে প্রকাশ করা হয়? শতকরা হার হিসেবে দেখানো হয়। দেখো কোনো দেশের জনসংখ্যার প্রতি হাজারে আমরা হচ্ছে স্থূল জন্মহার বের করছি না, স্থূল জন্মহার এবং হচ্ছে স্থূল মৃত্যুহারের যে হচ্ছে পার্থক্য আছে সেটাকে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলে। সেটাকে কি বলা হচ্ছে? জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলা হচ্ছে। এখন দেখো আমরা একটু আগে কিন্তু কিছু সংখ্যা বের করছিলাম, জন্মহারও বের করছিলাম, মৃত্যুহারও বের করছিলাম, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু কি বের করব? স্বাভাবিক বৃদ্ধির হার বের করব। মনে করো এই যে স্থূল জন্মহার থেকে যদি কি বাদ দিয়ে দিই, স্থূল মৃত্যুহার বাদ দিয়ে দিই, তাহলে আমার স্বাভাবিক বৃদ্ধির হার কত, স্বাভাবিক জনসংখ্যার হার কত সেটা হচ্ছে বের হয়ে যাবে। কারণ আমার যে হচ্ছে বৃদ্ধির হার, আমার হচ্ছে যে হচ্ছে লোক সংখ্যা আছে বর্তমানে, যতগুলো জন্মগ্রহণ করছে, যতগুলো মৃত্যুবরণ করছে, জন্মগ্রহণ থেকে যদি আমি মৃত্যুবরণকারীদের বাদ দিয়ে দিই, তাহলে আমার যে সংখ্যাটা থাকবে বর্তমান, সেটাই তো আমাদের হচ্ছে মূলত কি? স্বাভাবিক বৃদ্ধির হার। তাহলে দেখো কিভাবে NGR সমান আমরা কি জানি? জন্মহার মাইনাস হচ্ছে মৃত্যুহার। ওই যে একটু আগে আমরা জন্মহার বের করছি না, জন্মহার থেকে আমরা কি বাদ দিব? মৃত্যুহার বাদ দিব।
এটাকে আবার ভাগ দিব কত দিয়ে? 1000 দিয়ে। কারণ হচ্ছে আমরা জন্মহার বের করার সময় 1000 দিয়ে গুণ দিছিলাম না। এখন এখানে এসে কি হবে? স্বাভাবিক বৃদ্ধির হারের ক্ষেত্রে 1000 দিয়ে ভাগ হবে ইন্টু 100। কেন হবে? আমরা হচ্ছে মূলত যে হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হারটা পরিমাপ করতেছি সেটা আমরা শতকরা হিসেবে করতেছি। কি হিসেবে? শতকরা হিসেবে। সেজন্য আমাদের কি হচ্ছে ভাইয়া? 100 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমাদের ভাইয়া সূত্রটা কি মনে করো? জন্মহার মাইনাস মৃত্যুহার, জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। আবার বলো, আমাদের হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হার নির্ণয়ের সূত্র কি? জন্মহার মাইনাস মৃত্যুহার, জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু 100। তাহলে আমরা বের করতে পারবো। এখন দেখো, আমাদের একটা হচ্ছে উদ্দীপক বা হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন দেওয়া আছে। 2024 সালে বাংলাদেশে মনে করে স্থূল জন্মহার ছিল কত? 18.1 এবং হচ্ছে স্থূল মৃত্যুহার ছিল কত? 5.1 হলে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত? ভাই আমার থেকে জিজ্ঞেস করছে স্বাভাবিক বৃদ্ধির হার কত। তাহলে আমরা যখন এনজিআর যখন বের করতে যাই, এনজিআর যখন বের করতে যাই, নর্মাল গ্রোথ রেট যখন বের করতে হয়, তাহলে আমাদের সূত্রটা কি হয়? আমাদের এই যে জন্মহার যেটা আছে সেটা থেকে প্রথমে আমাদের কি বিয়োগ দিতে হয়? স্থূল যে হচ্ছে মৃত্যুহার। তাহলে আমার জন্মহার কত দেওয়া আছে? 18.1। তাহলে এটা থেকে বাদ দিয়ে দাও, তোমার মৃত্যুহার কত দেওয়া আছে? 5.1। কত? 5.1। সেটাকে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। কত দিয়ে ভাই? 1000 দিয়ে। আবার সেটাকে কি করতে হবে? আমাদের গুণ দিতে হবে। এই যে ভাগফল যেটা পাবো সেটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। আচ্ছা, এটার উত্তর কত দেখো? 18.1 থেকে যদি তোমার যদি 5.1 চলে যায় তাহলে কত থাকে? তাহলে আমার 18 থেকে যদি 5 চলে যায় তাহলে 13। ঠিক আছে, 13 থাকে, 13। এরপর আমার কি আছে? 1000 ইন্টু 100 কত আসে দেখো, জটপট। এই যে এই অধ্যায়টি করার আগে তোমার হাতে অবশ্যই কি লাগবে? তোমার হচ্ছে প্রথমে ক্যালকুলেটর অবশ্যই লাগবে। এক 1.3। ওকে, সমস্যা নাই, তোমরা হচ্ছে 1.37 লিখতে পারো। 3 যেহেতু 6 পর্যন্ত আসছে, 3-7 লিখতে পারো। ঠিক আছে, 1.3 ডট দিতে পারো। 1.3 লিখলে এনাফ। ঠিক আছে, 1.3। এই যে এটাই হচ্ছে মূলত আমাদের কি ভাইয়া? স্বাভাবিক বৃদ্ধির হার। এখান থেকে দেখবা তোমার বিগত সালে প্রশ্ন আসছে। ঠিক আছে, বিগত সালে কিন্তু এটা থেকে প্রশ্ন আসছে। আমরা তাহলে স্বাভাবিক বৃদ্ধির হারটা জেনে নিলাম। ঠিক আছে, স্বাভাবিক বৃদ্ধির হার কিভাবে বের করবো? জন্মহার থেকে মৃত্যু হারটা বিয়োগ দিব, ডিভাইডেড বাই কত? 1000 ইন্টু আবার 100। তাহলে আমার কি ক্লিয়ার ভাইয়া? স্বাভাবিক বৃদ্ধির হারটা বের করা ক্লিয়ার। এরপরে তাহলে আমাদের স্বাভাবিক বৃদ্ধির হার কি এবং কিভাবে বের করে সেটা জেনে নিলাম। এরপর আসি, এখন বলছে জনসংখ্যা বৃদ্ধির হার। আমরা জানছি এতক্ষণ জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার। এখন আমাকে বলছে কি? জনসংখ্যা বৃদ্ধির হার বের করো। বৃদ্ধির হার স্বাভাবিকটা বলে না, নর্মালটা বলে না। আমাকে বলছে কি? আমাকে এই প্রশ্নটা কিন্তু আমরা কিন্তু গুলাই ফেলি। কি ভাইয়া? জনসংখ্যা একটাতে বলছে জনসংখ্যা বৃদ্ধির হার কত, আর একটাতে বলছে স্বাভাবিক বৃদ্ধির হার কত। একটা বলছে স্বাভাবিক যেটা আসবে সেটাতে শুধু জন্মহার মাইনাস হচ্ছে মৃত্যুহার আসবে। কিন্তু তোমার যেটাকে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার, যদি বলো জনসংখ্যা বৃদ্ধির হার, সেখানে কিন্তু কি জিনিসটা আসবে? বাহির থেকে যারা বাংলাদেশে আসতেছে, ঠিক আছে, স্থায়ীভাবে বসবাস করার জন্য, আবার বাংলাদেশ থেকে বাইরে যারা চলে যাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে যারা বাইরে চলে যাচ্ছে সেটিও কাউন্ট হবে। বাইরের দেশ থেকে বাংলাদেশে যারা আসতেছে সেটিও কাউন্ট হবে। কিসের সাথে হবে? এখন যেটা হচ্ছে আমরা জন্মহার পাইছিলাম এবং হচ্ছে মৃত্যুহার পাইছিলাম, এগুলোর সাথে যোগ হবে। এই যে দেখো, স্বাভাবিকের সাথে তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে অঙ্গাঙ্গিভাবে কি আছে বা মিল আছে, সেটা কোন জায়গায় দেখো। একদম সংক্ষেপে যদি বলি, এই যে সূত্রটা একটু খেয়াল করো। দেখো, আমরা হচ্ছে এই যে যেটা হচ্ছে স্বাভাবিক নর্মাল এনজিআর এর ক্ষেত্রে দেখছিলাম, নর্মাল গ্রোথ রেটের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? জন্মহার মাইনাস কি দেখছিলাম? মৃত্যুহার, তাই না? জন্মহার মাইনাস মৃত্যুহার ডিভাইডেড বাই 1000 ইন্টু কত? 100। এখন এই জায়গার মধ্যে শুধু পার্থক্যটা কোনটি দেখো, যেটা হচ্ছে বহিরাগমন। বাইর থেকে যারা হচ্ছে বাংলাদেশে আসতেছে, সেটা কিসের সাথে যোগ হবে? জন্মহারের সাথে যোগ হবে। সেটা হচ্ছে জন্মহারের সাথে যোগ হবে। আবার এটা থেকে বাদ যাবে কোনটা?
এই যে মৃত্যুহার এবং হচ্ছে বহির্গমন, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে যে যারা হচ্ছে বাইরে চলে যাচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? বহির্গমন। এই যে বহিরাগমন এবং হচ্ছে বহির্গমন তোমাকে উদ্দীপকে দেওয়া থাকবে। কখন দেওয়া থাকবে? তোমাকে যখন বলবে ভাই জনসংখ্যা বৃদ্ধির হার বের করো, জনসংখ্যা বৃদ্ধির হার যখন হচ্ছে প্রশ্নে যখন বলবে তখন হচ্ছে এই জিনিসটা কিন্তু দেওয়া থাকবে, জন্মহার মাইনাস বহিরাগমন এবং হচ্ছে বহির্গমনে তোমার হচ্ছে সংখ্যাগুলো ওখানে দেওয়া থাকবে। ওটা দেখে কিন্তু আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে চলো এটা একদম সংক্ষেপে কিন্তু কিছু সংখ্যা আমাদের জেনে নেওয়া লাগবে। আমাদের প্রথমে আসতে পারে জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হারের সাথে দেশান্তরের যে হচ্ছে শতকরা হার সেটাকে বিয়োগ করে যে হার পাওয়া যায় তা হলো হচ্ছে মূলত জনসংখ্যা বৃদ্ধির হার। একদম সংক্ষেপে আলোচনা। এরপর বহিরাগমন কি? এই যে দেখো বহিরাগমন এখানে কিন্তু লিখে দিয়েছি। বহির্গমন কি? বহিরাগমন কি? বহিরাগমন বাহির থেকে যারা হচ্ছে আগমন করছে, আগমন, বহির যুগ হচ্ছে আগমন, সন্ধি বিচ্ছেদ করলে সহজে বুঝে যাবা। আবার হচ্ছে বহির্গমন কি? দেশ থেকে যারা হচ্ছে বাইরে গিয়েছে, বাইরে চলে গিয়েছে তারা। বহিরাগমন কি? যে পরিমাণ জনসংখ্যা বাহিরের দেশ থেকে বাংলাদেশে আসে তাকে আমরা কি বলি? বহিরাগমন। এই যে বহিরাগমন যদি হয়, বহিরাগমনের ফলে জনসংখ্যা কি হয় ভাইয়া? বাড়ে। বহিরাগমনের ফলে আমাদের জনসংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। আবার যদি বহির্গমন হয় তাহলে আমাদের জনসংখ্যা কমে যাবে। কিভাবে? বহির্গমনের চেয়ে যদি বহিরাগমন বেশি হয় তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। আবার যদি বহির্গমনের চেয়ে বহিরাগমন কম হয় তাহলে আমাদের জনসংখ্যা কি হবে? বৃদ্ধি পাবে। এখন দেখো তাহলে বহির্গমন কি? যে পরিমাণ জনসংখ্যা বাংলাদেশ থেকে বাহিরের দেশে চলে গেছে তাদেরকে কি বলা হচ্ছে? বহির্গমন। অর্থাৎ বহির্গমনের ফলে আবার জনসংখ্যা কি হয়? কমে যায়। যে বহির্গমনের ফলে জনসংখ্যা কমে যায়। এখন দেখো তাহলে আমরা পিজিআর সমান কি? পিজিআর বলতে এখানে কি? পপুলেশন গ্রোথ রেট। আমাদের ভাইয়া পরীক্ষা আসবে জনসংখ্যা বৃদ্ধির হার কত, এটা কিন্তু বের করা কিন্তু আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, পরীক্ষা আসে কি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার কত বের করো। তাহলে আমরা ভাইয়া কিভাবে বের করব? দেখো জন্মহারের সাথে আমাদের কি যোগ হবে? বহিরাগমনটা যোগ হবে। আবার এটা থেকে বাদ যাবে কোনটি? মৃত্যুহার প্লাস হচ্ছে বহির্গমন। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বিগত সালে কিভাবে প্রশ্ন আসছিল সেখানে চলে যাচ্ছি আমি। দেখো বিগত সালের একটা হচ্ছে আমি প্রশ্ন দেখাই তোমাদের। দেখো এখানে একটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025-এ দেখো একটা হচ্ছে প্রশ্ন আসছে। এই যে এই প্রশ্নটা আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বলে দিচ্ছি, এগুলো কিন্তু প্রশ্ন ডাইরেক্ট হুবহু প্রশ্ন দিচ্ছি। দেখো 2022 সালে একটা দেশের জন্মহার ছিল হচ্ছে মূলত কতজন? 50 জন। কতজন ভাইয়া? 50 জন। একটা দেশের জনসংখ্যা কতজন ছিল? 50 জন। মৃত্যুহার কত ছিল? 30। মৃত্যুহার মাত্র কত ছিল? 30। এখন দেখো জন্মহারও পাইছি, মৃত্যুহারও পাইছি। এর পাশাপাশি কি বলছে? অভিবাসন। অভিবাসন যেটা বলছে, অভিবাসন সেটা হচ্ছে বাহির থেকে স্থায়ীভাবে বসবাস করার জন্য বাংলাদেশে আসছে। বাহির থেকে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য যারা আসছে সেটা কতজন? এটা হচ্ছে 10 জন। আবার বাংলাদেশ থেকে বাইরে গমন করছে কয়জন? 5 জন। তাহলে আমাকে বলছে কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার। এই যে জনসংখ্যা বৃদ্ধির হার যখন বলবে তোমার তখন কি কি দেওয়া থাকবে? জন্মহারও দেওয়া থাকবে, মৃত্যুহারও দেওয়া থাকবে। এর পাশাপাশি কি দেওয়া থাকবে? বহির্গমন এবং হচ্ছে বহিরাগমন। বহিরাগমনের সাথে কোনটা যোগ হবে? আমার বহিরাগমনের সাথে আমার জন্মহার যোগ হবে। আবার মৃত্যুহারের সাথে আমার বহির্গমনটা যোগ হবে। এটা যোগ করার পরে আমরা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো দেখি, আমার এখানে হচ্ছে জন্মহার। জন্মহার কত দেওয়া আছে? জন্মহার দেওয়া আছে হচ্ছে 50। জন্মহার কত দেওয়া আছে? 50। তাহলে মৃত্যুহার, মৃত্যুহার কত দেওয়া আছে? মৃত্যুহার হচ্ছে তোমার কত? 30। ঠিক আছে, এটির সাথে আমার যোগ হবে, এটির সাথেও যোগ হবে। দেখো বহিরাগমন, অভিবাসন মানে কি? বাহির থেকে স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছে কয়জন? এরকম 10 জন। এই জিনিসটা কিন্তু আমরা কিন্তু অনেকে গুলাই ফেলি। ঠিক আছে, 10 জন। এরপরে আমার কি আছে? বাংলাদেশ থেকে বাইরের দেশে চলে গেছে কয়জন? 5 জন। কয়জন ভাইয়া? 5 জন। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে ইন্টু আবার কত হবে? 100। তাহলে এখন দেখো আমাদের উত্তর কত হচ্ছে? ঝটপট বলবা। 50, 10, 60 মাইনাস এখানে আছে হচ্ছে 35 আর এটাকে হচ্ছে তোমার 1000 ইন্টু কত? 100। ক্যালকুলেটরে ঝটপট ঝটপট উত্তর দাও, ঝটপট। কত কত? এই তো 2.5 2.5 অলরেডি কিন্তু উত্তর দেওয়া শুরু করে দিছে। এটা কিন্তু 2025 সালে আসছে, বিগত সালে আসা প্রশ্ন। ঠিক আছে, আমাদের উত্তর কত হচ্ছে? 2.5
2.5। এই যে এই অধ্যায়টি, চতুর্থ অধ্যায়টি তোমরা করার আগে তোমাদের কি নিয়ে বসতে হবে? ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। আমাদের উত্তর কত পাইছি? 2.5। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা স্থূল জন্মহার নির্ণয়, স্থূল মৃত্যুহার নির্ণয় দেখলাম। তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে আবার কি দেখলাম, তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার দেখলাম, স্বাভাবিক বৃদ্ধির হারও দেখলাম, জনসংখ্যা বৃদ্ধির হারও দেখলাম, আবার স্বাভাবিক বৃদ্ধির হারও দেখলাম। তারপর হচ্ছে জনসংখ্যার ঘনত্বও দেখলাম। আমরা অলরেডি 5টা বিষয় জেনেছি। এই 5টা বিষয় তুমি যদি সুন্দর করে যদি জেনে থাকো, তাহলে তুমি এখন যে হচ্ছে সৃজনশীল প্রশ্নটা দিব সেটার উত্তর করতে পারবা। দেখি একটা হচ্ছে তোমাদেরকে, আচ্ছা এর আগে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আলোচনা করে দিই। তাকা আগে হচ্ছে সৃজনশীল প্রশ্নটা একটু আলোচনা করি। দেখো একটা তোমাকে বলছে কি, এক্স দেশে 2024 সালে স্থূল জন্মহার ছিল 19.4, 19.4। মৃত্যুহার কত ছিল? স্থূল মৃত্যুহার ছিল হচ্ছে 6.10, 6.10। এই বছর উন্নত জীবনযাপনের সন্ধানে অনেকে স্থায়ীভাবে বাইরে জমি পড়িয়েছেন অনুকূল জলবায়ুর কারণে। বাইরের দেশ থেকে আমার আর কিছু লাগতেছে না ভাই, আমার এতটুকুর মধ্যে এনাফ, এতটুকুর মধ্যে এনাফ। কেন এনাফ? আমাকে গ নাম্বার প্রশ্ন বলছে কি, উদ্দীপকের আলোকে এক্স দেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার বলছে। স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার মানে কি? NGR, অর্থাৎ হচ্ছে নর্মাল গ্রোথ রেট। নর্মাল গ্রোথ রেট মানে আমরা কি জানি? জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ, জন্মহার থেকে মৃত্যুহার কি দিব? বাদ দিব। এটাকে আবার কত দ্বারা ভাগ দিব? 1000 দ্বারা, 1000 দ্বারা। এটা আমরা কিসে বের করি? শতাংশিক হারে। সুতরাং আমরা কত দিয়ে গুণ দিব? 100 দিয়ে। তাহলে এখন দেখো আমাদের জন্মহার কত দেওয়া আছে? আমাদের জন্মহার দেওয়া আছে হচ্ছে 19.4, মৃত্যুহার দেওয়া আছে হচ্ছে 6.10। তাহলে এটাকে আমরা বিয়োগ করে কত দিয়ে ভাগ দেবো? 1000 দিয়ে ভাগ দেবো ইন্টু 100। তাহলে উত্তর বলো, উত্তর তোমরাই বলো জটপট, তোমরা খাতা কলমে করো। এই যে ডালিয়া আক্তার, ভেরি গুড। এই যে উত্তর দেওয়া তো অলরেডি শুরু করে দিয়েছে। স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার বলো। তাহলে আমার কত আসছে? 1.33, 1.33 কত আসছে ভাইয়া? 1.33, 1.33, 1.33, 1.33 শতাংশ, 1.33 শতাংশ। এই যে ভাইয়া অলরেডি কিন্তু আমাদের যা যা পড়ার ছিল শেষ করে ফেললাম। দেখছো তোমাদেরকে কিন্তু ভাইয়া জাস্ট দেখো সূত্রগুলো মনে রাখবা একদম ইজিলি। এই যে জাস্ট এটা বের করে দিতে পারলে তোমাকে তোমার 3 মিনিটও লাগবে না। 3 নাম্বারের উত্তর করতে তোমার 3 মিনিটও লাগতেছে না। জাস্ট তোমার জন্মহার দেওয়া আছে, জন্মহার থেকে মৃত্যুহার বিয়োগ দিয়ে দিবা, ডিভাইডেড বাই 1000 ইন্টু 100, শেষ 3 নাম্বার। এরপরে আমাদের হচ্ছে কি আছে, আরও 2-1টা হচ্ছে বিষয় আলোচনার আছে। এই যে জাস্ট হচ্ছে একটা জায়গায় এটা প্রথমে কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা কিন্তু ভাই আমাদের পরীক্ষা আসে। শূন্য জনসংখ্যা মানে কি বুঝো? শূন্য জনসংখ্যা মানে আমার হচ্ছে জন্মসংখ্যা যত, মৃত্যু সংখ্যাও যদি তত হয়। আমার জন্মসংখ্যা এবং হচ্ছে মৃত্যু সংখ্যা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি বলি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। অর্থাৎ আমার জন্মসংখ্যা যত, জন্মগ্রহণ যতজন করতেছে ততজন মৃত্যুবরণ করতেছে, সেটা হবে আমার কি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। বুঝতে পারছি ভাইয়া? দেখো শূন্য জনসংখ্যা বৃদ্ধি মানে কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশে জন্মহার ও মৃত্যুহারের পরিমাণ যদি সমান হয়, অর্থাৎ জন্মহার যত মৃত্যুহার যদি তত হয়, তাহলে সেটিকে কি বলতেছি? শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তাহলে আমার শূন্য জনসংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে দেখো জিরো পপুলেশন গ্রোথ, শূন্য জনসংখ্যা বৃদ্ধির ইংরেজি প্রতিশব্দ কি? জিরো পপুলেশন গ্রোথ। সেটা আমরা কিভাবে বের করতেছি? সিবিআর মাইনাস সিডিআর, অর্থাৎ ক্রুড বার্থ রেট মাইনাস ক্রুড ডেথ রেট। তাহলে আমাদের কি আসতেছে? উত্তর শূন্য আসতেছে। কিভাবে আসতেছে? আমরা যদি একটা থেকে একটা বিয়োগ দিই, জন্মহার এবং মৃত্যুহার যদি আমার যদি সমান হয় তাহলে শূন্যই তো আসবে।
এটাই বলা হচ্ছে মূলত শূন্য জনসংখ্যা বৃদ্ধি। শূন্য জনসংখ্যা বৃদ্ধি, মনে করো আমার হচ্ছে একটা দেশে, বাংলাদেশে বসবাস করতেছি, আমার হচ্ছে জন্মহার হচ্ছে মূলত 18.5, ঠিক আছে, মৃত্যুহারও কত 18.5, তাহলে আমার কত আসছে 0। এই যে এরকম যদি হয় জন্মহার এবং যদি মৃত্যুহার যদি সমান হয় তাহলে সেটি কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি। এর চেয়ে আর ভালো করে ভাই বোঝাতে পারবো না, যা বুঝাইছি তাই পড়ো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত 1 ঘন্টা প্লাস ক্লাস চলতেছে, এখনো পর্যন্ত 500 স্টুডেন্ট আছে। এরপরে দেখো, এরপরে আমরা হচ্ছে সর্বশেষ আলোচনায় চলে আসছি, নিট অভিবাসন। কোনটি ভাইয়া? নিট অভিবাসন। এটি হচ্ছে মূলত তোমাদেরকে বের করার জন্য বাড়ির কাজ দিব। বের করার জন্য কিসের কাজ ভাইয়া? বাড়ির কাজ দিব। বের করার জন্য কিসের কাজ দিব? বাড়ির কাজ। এক্ষেত্রে দেখো নিট অভিবাসন কি? স্থায়ীভাবে বসবাসের লোককে প্রথমে দেখে নাও। একটা হচ্ছে অভিবাসন, বিষয়টা বুঝতে হবে। অভিবাসন একটু আগে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি তোমাদের। দেখো অভিবাসন কি? স্থায়ীভাবে বসবাসের লোককে পূর্বের বসতি ত্যাগ করে নতুন বসতি স্থাপনের জন্য অন্য কোনো স্থানে যাওয়াকে কি বলা হয়? অভিবাসন বলা হয়। অর্থাৎ সে এক জায়গায় ছিল, মনে করো আমি কক্সবাজার ছিলাম, আমি ওখানে না থেকে একদম স্থায়ীভাবে বসবাস করার জন্য রাজশাহী চলে আসছি, তাহলে সেটিকে আমি কি বলবো? অভিবাসন বলবো। আমি কক্সবাজার বাদ দিয়ে রাজশাহীতে স্থায়ী বসবাস করার জন্য চলে আসছি, তাহলে সেটিকে আমি কি বলবো? অভিবাসন বলবো। বা হচ্ছে বাইরের দেশ থেকে এখানে এই দেশে চলে আসছে কিসের জন্য? স্থায়ীভাবে বসবাস করার জন্য বলতে পারো। এরপর হচ্ছে কোনো নির্দিষ্ট স্থান বা দেশে বহিরাগমন এবং হচ্ছে বহির্গমনের পার্থক্য কি বলা হয়? নিট অভিবাসন। ওই যে দেখো বহিরাগমন, বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, আবার হচ্ছে বাইরের দেশ থেকে বাংলাদেশে আসতেছে, এই দুইয়ের মধ্যে হচ্ছে যে পার্থক্য সেটাকে কি বলতেছে? এই যে নিট অভিবাসন। নিট অভিবাসন অর্থাৎ নিট অভিবাসন কি? বহিরাগমন এবং বহির্গমনের যে হচ্ছে পার্থক্যটা আছে সেটি হচ্ছে আমার নিট অভিবাসন। কি বলছে আবার বলো? বহিরাগমন এবং বহির্গমনের যে পার্থক্য সেটি হচ্ছে মূলত আমার কি? নিট অভিবাসন। আবার বলছি নিট অভিবাসন কি? বহিরাগমন এবং হচ্ছে বহির্গমনের মধ্যে যে হচ্ছে পার্থক্য সেটি হচ্ছে আমার কি? অভিবাসন। দেখো নিট অভিবাসন সমান কি? এখানে হচ্ছে দেখো এনএম মানে কি? নেট মাইগ্রেশন। এটাকে কি দিয়ে প্রকাশ করে? এনএম দিয়ে। নেট মাইগ্রেশনকে কি দিয়ে প্রকাশ করে? এনএম দিয়ে। এনএম নেট মাইগ্রেশন। এখন দেখো আই মানে কি? ইন মাইগ্রেশন, অর্থাৎ বাহির থেকে ভিতরে আসছে। ইন মানে কি? আমরা ইন মানে কি জানি? ভিতরে আসা। উ মানে কি ভাইয়া? আউট। আউট মানে কি? বাইরে। বাইরে। আউট মানে কি? আউট, বাইরে। ইন মানে হলে ভিতরে, ঠিক আছে? ইন মানে কি? ভিতরে। আউট মানে বাইরে। তাহলে আমরা কিভাবে বের করবো? ওই যে বহিরাগমন থেকে বহির্গমন দিয়ে দেবো। বাহির থেকে আগমন থেকে আমরা যদি বহির্গমন বাদ দিয়ে দিই তাহলে আমার কি বের হয়ে যাবে? নিট অভিবাসন। এই যে দেখো এটাই হচ্ছে মূলত আমার নিট অভিবাসন। এখন দেখো এখানে একটা দেওয়া আছে কি? 2020 সালে বাংলাদেশে বহিরাগমন কত? 95,000 এবং বহির্গমন কত? বাইর থেকে আসছে। দেখো বহিরাগমন কি? বাহির থেকে আসা। বাহির থেকে আসা। বহির্গমন কি? বাংলাদেশ থেকে চলে যাওয়া। বাংলাদেশ থেকে চলে গেছে কতজন? 5 লক্ষ জন। 5 লক্ষ জন বাংলাদেশ থেকে চলে গেছে 5 লক্ষ জন। আবার দেখো বহিরাগমন বাহির থেকে আসছে মাত্র কতজন? 95,000 জন। 95,000 জন। তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য কত? এই দুইয়ের মধ্যে পার্থক্য একদম মুখে বের করা যায় না। এখানে কিন্তু কি আসবে? মাইনাস 4,05,000 আসবে। 4 লাখ কত আসবে? 5,000, ঠিক আছে? 4,05,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ, ঠিক আছে? 4,05,000 আসবে। 4,05,000 আসবে। সরি এখানে হচ্ছে শূন্য, সরি এটা ভুল হয়েছে। 4,05,000, এই যে 4,05,000, 4,05,000, 4,05,000, 4,05,000 জন। 4,05,000 জন হচ্ছে আমার কি? 4,05,000 জন আমার কি হচ্ছে ভাইয়া? নিট অভিবাসন হচ্ছে। নিট অভিবাসন অর্থাৎ আমার দেশ থেকে যত লোক চলে যাচ্ছে, বাংলাদেশ থেকে চলেই যাচ্ছে, কম লোক আসতেছে, মাত্র 15,000 লোক, 95,000 লোক আসতেছে, কিন্তু বাইরের দেশে চলে যাচ্ছে বেশি। বাইরের দেশে চলে যাচ্ছে বেশি। সুতরাং আমার নিট অভিবাসন কি হচ্ছে? মাইনাস অর্থাৎ হচ্ছে ঋণাত্মক হচ্ছে। কি হচ্ছে ভাইয়া? ঋণাত্মক হচ্ছে। জাস্ট এতটুকু মনে রাখো, ঠিক আছে? এটা কিন্তু আমি এটাও বের করে দিলাম তোমাদের। এরপরে জাস্ট হচ্ছে নিট অভিবাসন হার। এই প্রশ্নটি হচ্ছে তোমাদের মূলত বাড়ির কাজ থাকবে। এটি হচ্ছে এখানে সম্পূর্ণরূপে আমি দিয়ে দিয়েছি। এখন
তুমি তোমার হাতে যে বইটা আছে, তোমরা হচ্ছে এমনিতে তো বই খুলবা না, সেজন্য তোমাদের জন্য এই পার্টটুকু রেখেছি শুধুমাত্র বই খোলার জন্য। এটা কিসের জন্য রাখছি? বই খোলার জন্য। শুধুমাত্র কিসের জন্য ভাইয়া? বইটা খুলবা, জাস্ট বাসায় বইটা খুলবা, বইটা খুলেই নিট অভিবাসন হার দিয়ে এই যে এখানে যা যা লিখছি তা পড়বা, পরে হচ্ছে খাতায় লিখবা। এবং আমি হচ্ছে যা যা হচ্ছে পড়াইছি আজকে, এর মধ্য থেকে যে যে হচ্ছে এমসিকিউগুলো দিছি, এমসিকিউগুলোর উত্তর, এর পাশাপাশি তোমার হচ্ছে কিভাবে বের করছো তোমাকে বের করে দিতে হবে। বের করে তুমি হচ্ছে হেড নোট গ্রুপে পোস্ট করবা, ইনশাল্লাহ তুমি এর মধ্য থেকেও ওই যে তোমাদের যে হচ্ছে 2 জনকে যে স্মার্টফোন গিফট করা হবে, তোর মধ্যে যদি ভালোভাবে যদি লিখতে পারো, আমার যদি ভালো মনে হয়, তাহলে আমি বনি ভাইকে অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের যে হচ্ছে বিষয়গুলো। ইনশাল্লাহ তোমরা বনি ভাইয়ের কাছেও কি হয়ে যাবা, সিলেক্ট হয়ে যাবা। ঠিক আছে, আজকে এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, তার মধ্যে কোনো ধরনের কোনো কিছু বুঝো নাই এমন যদি কিছু থাকে, তাহলে আমাকে বলবা হঠাৎ করে, যেন আমি বুঝিয়ে দিতে পারি। ঠিক আছে, যেন আমি বুঝিয়ে দিতে পারি, যেন আমি কি করতে পারি, বুঝিয়ে দিতে পারি। আপনাদের এই যে হ্যাঁ মোবাইল ফোনের যে ইয়াটা ছিল, এরা কি ওই যে রিচার্জের এখনও ইয়া করেন নাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা যারা যারা আজকে, হ্যাঁ বলো। ওকে ভাইয়া, ওকে ভাইয়া। ভাই এই 95,000 জনের মধ্যে কি আপনার, আস্তাগফিরুল্লাহ, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। ঠিক আছে, এই যে জিএফ লিখছো না, জিএফ মানে আমি বুঝি এখন পর্যন্ত কি জানো, এই যে জিএফ মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। ঠিক আছে, এটা গার্লফ্রেন্ড না, এটা মানে কি গ্র্যান্ডফাদার। আজকে থেকে মনে রাখবা। ঠিক আছে, জিএফ মানে কি ভাই, আপনার কি কোনো জিএফ আছে? না, আমার দাদা অনেক আগে মারা গেছে। ঠিক আছে, গ্র্যান্ডফাদার, আমার দাদা অনেক আগে মারা গেছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে, তোমাদের আজকে যারা যারা ক্লাসে ছিলা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি চাই এই যে অর্ধেক অংশ শেষ করে দিয়েছি, চতুর্থ অধ্যায়ের একদম সৃজনশীল প্রশ্ন সহ দেখিয়ে দিলাম। কালকে ক্লাসে থাকবা, তোমাদের যে হচ্ছে ম্যালথাসের তত্ত্ব আছে, কাম্য জনসংখ্যা তত্ত্ব আছে, জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে, যে এই যে জ্যামিতিক হারে, আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এই যা যা সমস্যা আছে ইনশাল্লাহ সেগুলো শেষ হয়ে যাবে, আর কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি আছি তোমাদের সাথে অর্থনীতির বইকে একদম পানির মতো সহজ করে দিতে। যা পড়াইছি তা পড়ো, ইনশাল্লাহ দেখবা বিগত সালে যা যা হচ্ছে তা সব প্র্যাকটিস করতে পারবা। প্র্যাকটিস করো, সব পারবা। ওকে, তোমাদের আগামীর জন্য শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে সুন্দরভাবে উত্তর করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।